বিসমিল্লার বরকত এবং আল্লাহর উপর ভরসা। একটি গ্রামে এক রাখাল তার ছাগলগুলোকে নিয়ে বের হয়েছিল। ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোনায় বসে রইলেন। তার খুব দুশ্চিন্তা হচ্ছিল। এমনিতে বৃষ্টিপাত হচ্ছে না, তারপর গ্রামের বেশিরভাগ জায়গায় গাছগুলো গরু ছাগলে খেয়ে ফেলেছে, যার কারণে তার এবং গ্রামবাসীর গরু ছাগলেরা ঠিক মতন খেতে পারছে না। একদিন সেই লোকটি তার ছাগলগুলোকে নিয়ে পাশের একটি গ্রামে চলে গেল। সেখানে প্রায় একই অবস্থা, কিন্তু সে খেয়াল করলো নদীর ওই পাশে তাজা গাছ আছে, কিন্তু নদীর স্রোত এতই বেশি যে ছাগলগুলোকে নিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব। সেদিন ছিল জুম্মার দিন। রাখাল তার ছাগলগুলোকে বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে গেল। সে সময় খুতবা চলছিল। মসজিদের এক আলেম বয়ান করছিলেন, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তার যে কতটা বরকত হয় এটা নিয়ে বয়ান করছিলেন। ওই এলাকায় এটি ছিল রাখালের প্রথম জুম্মা। আলেমের এই কথাটি তার বেশ মন জয় করে ফেললো। সে নামাজ শেষে ফিরে গিয়ে তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লাহ বলে স্বাচ্ছন্দ্যে নদীটা পার হয়ে গেল। এইভাবে সে প্রতিদিন একই কাজ করতে থাকলো। তার ছাগলগুলো অন্যদের ছাগলের তুলনায় বেশ মোটা এবং স্বাস্থ্যবান হয়ে গেল। এটা দেখে গ্রামবাসী রাখালকে জিজ্ঞাসা করলো যে সে ছাগলগুলোকে কি খাওয়ায়, যার কারণে তার ছাগলগুলো এত স্বাস্থ্যবান হলো। রাখালটি ছিল খুবই সৎ এবং সৎ সরল। সে নির্দ্বিধায় বলে দিল সে জুম্মার খুতবায় বিসমিল্লাহ বরকতের কথা শুনে খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তারপর থেকে সে প্রতিদিন বিসমিল্লাহ বলে নদীটি পার হয়। কথাটি শুনে সবাই অবাক হলো, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। সবাই চলে গেলেও একজন সেখানে দাঁড়িয়ে রইল। সে তার সাথে পরের দিন সকালে ওই এলাকাতে যাবে, সেও নদীটা পার হয়ে দেখবে। পরের দিন সকালে রাখালের সাথে সেই লোকটি গেল নদীতে। তখন নদীতে উতাল পাতাল ঢেউ চলছে। সেই লোকটি সাথে করে একটা রশি নিয়ে গিয়েছিল। এই রশিটি তিনি নিজের গায়ে বাঁধলেন এবং একটি অংশ গাছের সাথে বেঁধে নিলেন, যাতে তিনি নদীর স্রোতে ভেসে না যান। এবং বয়ে বয়ে বিসমিল্লাহ পরে যেই না নদীতে পা দিলেন, তখনই তিনি পিছলে পড়ে গেলেন। নদীর স্রোত তাকে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু তার শরীরটা রশি দিয়ে বেঁধে থাকার কারণে সে কোনোভাবে রক্ষা পেল। এটা দেখে রাখাল বেশ অবাক হলো, কেননা এমনটি আবার কথা নয়। রাখাল নিজে বিসমিল্লাহ পরে তার ছাগলগুলিকে নিয়ে নদীর উপরে চলে গেল। তাদের কোনো সমস্যা হলো না। এটি দেখে লোকটি অবাক হয়ে চেয়ে রইল। রাখাল ছাগলগুলিকে নদীর উপরে রেখে আবার ফিরে এসে লোকটিকে বলল, ভাই, আমি তোমার ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম, কিন্তু যখন ছাগলগুলিকে নদীর উপরে রেখে আবার ফিরে আসলাম, তখন আমার মাথা চিন্তা এলো, আমি মনে হয় তোমার সমস্যাটা ধরতে পেরেছি। তখন লোকটি বলল, কি সমস্যা বলুন তো ভাই। রাখাল দড়ি দিয়ে বাঁধা গাছের দিকে ইশারা দিয়ে বলল, ভাই, এই রশিটাই তোমার সমস্যা। এই রশিটাই তোমার বিসমিল্লাহ বরকতকে নষ্ট করে দিয়েছে, কেননা তোমার বিসমিল্লাহ এবং আল্লাহর চেয়ে এই রশিটার উপর ভরসা বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা তোমার দায়ভার রশিটার উপর ছেড়ে দিয়েছে। আর যা হবার তাই হলো। সে জুম্মার মৌলভী সাহেবের বিসমিল্লাহ বরকতের খুতবা আমার অন্তরে গেঁথে গিয়েছিল, যেটা আমি অন্তরে ধারণ করেছিলাম, আর আল্লাহর সেটার মান রেখেছেন। কিন্তু তুমি বিসমিল্লাহ বললেও তোমার ভরসাটা ছিল দড়ির উপরেই, যার কারণে যা হবার তাই হলো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। অহংকারী আম গাছ। এক বনের পাশাপাশি ছিল একটা আম গাছ আর একটা বট গাছ। তাদের মধ্যে আম গাছটা ছিল অনেক দয়ালু স্বভাবের, আর বট গাছটা ছিল অনেক অহংকারী। বট গাছটা তার ডালে কাউকে বসতে দিত না, কিন্তু আম গাছটা তার ডালে সবাইকে বসতে দিত। সব পশু পাখি তার ডালে বসতো আর পাকা পাকা আম খেত, আর সারাদিন কিচিমিচির করে গান গাইতো। আর এইসব দেখে বট গাছটা অনেক রাগ হতো, কারণ সে সারাক্ষণ নিরাপত্তা পছন্দ করত, আর কখনো তার ডালে কেউ বসতে যেত, বট গাছটা তার সাথে খুব খারাপ ব্যবহার করত। একদিন একটা কাক অনেক দূর থেকে এসে বট গাছটা ডালে বসলো। তখন সাথে সাথে বট গাছটা বলে উঠলো, এ কাক, দূর হও এখান থেকে, আমার ডালে বসেছ তুমি কার অনুমতি নিয়ে? তখন কাক বলল, এ কেমন কথা, কারো ডালে বসতে কি অনুমতি লাগে নাকি? তখন বট গাছটা বলল, হ্যাঁ লাগে, আমার ডালে বসতে অনুমতি লাগে, আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার ডালে বসবে না। এইসব কিছু দেখে আম গাছটা কাকটাকে বলল, বন্ধু কাক, তুমি আমার ডালে বসে আরাম করো। তখন কাকটা আম গাছের ডালে গিয়ে বসলো আর বলতে লাগলো, বট গাছটা অনেক খারাপ আর তুমি অনেক দয়ালু, আমাকে তোমার ডালে বিশ্রাম নিতে দিয়েছো। তার কিছুদিন পর এক ঝাঁক মৌমাছি এলো বাসা বাঁধার জন্য। তখন মৌমাছি রানী বট গাছের ডালে গিয়ে বসতে লাগলো। মৌমাছি রানী বট গাছটাকে বলল, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা বাসা বাঁধার জন্য নতুন জায়গা খুঁজতেছি, তুমি কি তোমার ডালে আমাদেরকে থাকতে দেবে? তখন বট গাছটা বলল, না না, আমার ডালে তোমাদেরকে থাকতে দেব না। কি
জানি বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাও তোমরা। তখন আম গাছটা এসব কিছু দেখে মৌমাছি রানীকে বলে, তোমরা আমার ডালে বাসা বাঁধতে পারো। তখন মৌমাছি রানী বলল, তুমি অনেক দয়ালু, ধন্যবাদ তোমাকে আমাদেরকে তোমার ডালে বাসা বাঁধার জন্য। এখন মৌমাছি রানী সবাইকে নিয়ে আম গাছের ডালে বাসা বাঁধলো। কিছুদিন পর এক কাটুরে সেখানে আসে গাছ কাটার জন্য। কাটুরে দেখে সেখানে পাশাপাশি দুটা গাছ। কাটুরে বলে, কি সুন্দর দুটি গাছ, কোন গাছটি আগে কাটবো? দেখে মনে হচ্ছে তো আম গাছটা অনেক কাঠ হবে, যাই আজকে আম গাছটাই কাটি। কাটুরে যখন আম গাছটা কাটার জন্য আম গাছের কাছে গেল, তখন সে মৌমাছি চাকটা দেখলো আর বলে উঠলো, এই গাছটায় মৌমাছি চাক আছে, এখন যদি এই গাছটা কাটি তাহলে মৌমাছি চাক আমাকে শেষ করে দিবে, তাহলে আজ না হয় বট গাছটাই কাটি। তখন সে গিয়ে বট গাছটা কাটতে শুরু করে। তখন বট গাছটা ব্যথায় কান্না শুরু করে দেয়। তার এই কান্না দেখে আম গাছটার অনেক মায়া হয়। তখন সে মৌমাছি রানীকে বলে, তুমি বট গাছটাকে বাঁচাও, বট গাছটার আমাদের সাহায্য লাগবে। তখন মৌমাছি রানী বলল, না না, আমরা এই বট গাছটাকে সাহায্য করব না, সেদিন আমাদের বসতে দেয়নি। তখন আম গাছটা বলল, বট গাছটা সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর এখন তোমরা যদি তার সাথে খারাপ ব্যবহার করো, তার আর তোমার মধ্যে কোনো পার্থক্য রইল না। আম গাছের এই কথা শুনে মৌমাছির খুব মায়া হয়। সে তখন তার দলবল নিয়ে কাটুরের উপর আক্রমণ করে, তারপর কামড় দেয়। কাটুরে সেখান থেকে চলে যায়। তারপর বটগাছ তার নিজের ভুল বুঝতে পারলো আর তার গাছে মৌমাছিদের বাসা বাঁধতে বললো, আর তারা সুখে শান্তিতে সেখানে থাকতে লাগলো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। পরিশ্রমী পিঁপড়ে ও অলস গাছ ফড়িং। একটা ছিল অলস গাছ ফড়িং। সে সারাদিন গাছের ছায়ায় শুয়ে থাকতো আর মাঝে মাঝে গিটার বাজিয়ে গান গাইতো। একদিন সে বনে ঘুরতে ঘুরতে গিটারটা বাজাইতেছিল। এমন সময় দেখলো একটা পিঁপড়ে খাবার নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছে। তখন গাছ ফড়িংটি বলে, তুমি এই গরমের ভিতর খাবার নিয়ে কোথায় যাচ্ছ? তখন পিঁপড়ে বলল, শীত চলে এসেছে, তাই শীতের জন্য খাবার সংগ্রহ করতেছি। তখন গাছ ফড়িংটি বলে উঠে, শীত আসতে তো আরো অনেক দেরি, এখন তো চারদিকে অনেক খাবার, সেগুলো আগে খেয়ে শেষ করো, তারপরে শীতের জন্য চিন্তা করো। এই কথা শুনে পিঁপড়েটি বলল, এখন যা খাবার আছে তা তো খাচ্ছি, শীতের সময় তো বেরোতে পারবো না, তাই খাবার সংগ্রহ করে রাখতেছি। তারপর গাছ ফড়িং বলল, এত ভবিষ্যতে চিন্তা করলে চলবে? তুমি আমাকে দেখো কত দিন কাটাচ্ছি, তুমি আমার মতো কেন এত সুন্দর করে দিন কাটাচ্ছ না? তারপর পিঁপড়ে বলল, আমি যেমন করে দিন কাটাচ্ছি তেমনই ভালো আছি। তারপর গাছ ফড়িং বলল, আচ্ছা সব কথা বাদ দাও, এবার চলো দুজনে মিলে গান গাই। এই বলে গাছ ফড়িং তার গিটার বের করে গান গাইতে লাগলো। কিন্তু পিঁপড়ে তার গানে সাড়া না দিয়ে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মাস পর পিঁপড়ে সর্দার বলল, মনে হচ্ছে খুব শীঘ্রই শীত নেমে পড়বে, এখন আমাদের সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর প্রচুর খাবার সংগ্রহ করতে হবে। এই বলে সকল পিঁপড়া খাবার সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ল। আর এদিকে গাছ ফড়িং মনের সুখে দিন কাটাতে লাগলো। তারই মধ্যে হঠাৎ করে আবার পিঁপড়ের সাথে দেখা হয়ে গেল। গাছ ফড়িং বলল, এই গরমের ভিতর পরিশ্রম করে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, চলো গাছের ছায়ায় বসে আমরা একসাথে গান করি। তখন পিঁপড়ে উত্তর দিল, দেখো গান শোনার মতন আমার এত সময় নেই, সামনে শীত চলে এসেছে, তাই আমার এখন অনেক খাবার সংগ্রহ করতে হবে, তোমার উচিত খাবার সংগ্রহ করে রাখা। তারপরে গাছ ফড়িং বলল, শীত আসতে এখন অনেক বাকি, এখনো যা খাবার আছে খেয়ে নিই, এখনই তো সময় দিনদার সময় কাটানোর। এই কথা শুনে পিঁপড়ে সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন পর প্রচন্ড শীত শুরু হয়ে গেল। পিঁপড়েরা তো খুব ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু গাছ ফড়িং খাবার না পেয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেল। তখন তার পিঁপড়ের কথা মনে পড়লো। তখন সে গিয়ে পিঁপড়ের কাছে হাজির হলো। তখন গাছ ফড়িং বলল, আমার অবস্থা বেশি একটা ভালো না, চারদিকে খাবার অনেক অভাব, তাই তোমার কাছে চলে আসলাম। পিঁপড়ে বলল, আমার কাছে কেন আসছো শুনি? গাছ ফড়িং বলল, কিছু খাবারের বিনিময়ে আমি তোমাকে গান শোনাতে চাই। পিঁপড়ে বলল, আমি তোমার গান শুনতে চাই না। তারপর গাছ ফড়িং বলল, দেখো আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। পিঁপড়ে বলল, আমি তোমাকে বলেছিলাম যে খাবার সংগ্রহ করে রাখো, কিন্তু তুমি আমার কথা শুনে অনেক আশাআশি করেছিলে, এখন দেখো আমার পুরো পেট খামারে ভর্তি, আর না খেয়ে তোমার কি অবস্থা হয়েছে। এই বলে পিঁপড়ে খাবার না দিয়ে গাছ ফড়িংকে তাড়িয়ে দিল। আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে সময়ের কাজ সময় করে ফেলতে হয়, অলস হয়ে বসে থাকলে এই সময় আর ফিরে আসবে না। তো যাই হোক, আপনাদের তো ভালো ভালো জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু আমি সারাদিন কালে শুয়ে থাকি আর বসে থাকি, ঠিক মতো ভিডিও বানাই না, আমি আরো অলস। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। লোভী বন্ধু। কাশিমপুর গ্রামে রমেশ ও জগা নামে দুই কাঠুরিয়া বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে একসাথে বনে যেত
রমেশ ছিল খুবই সরল সোজা স্বভাবের মানুষ, কিন্তু জগা ছিল লোভী স্বভাবের। একদিন রমেশ ঘরের বাইরে একটা মুদ্রা দেখতে পেল। তখন সে ওই মুদ্রাটা হাতে নিয়ে সোজা জগার কাছে চলে গেল। রমেশ বলল, দেখো তো এটা কিসের মুদ্রা? আমি আমার ঘরে বাইরে পেয়েছি এটা। জগা দেখে চিনে ফেললো এটা স্বর্ণের মুদ্রা। তখন সে বলল, আসলে বোঝা যাচ্ছে না এটা কিসের মুদ্রা। তুমি একটা কাজ করো, এটা আমার কাছে রেখে যাও, আমি পরে যাচাই করে তোমাকে জানাবো। রমেশ বলল, ঠিক আছে, তুমি তাহলে এটা রেখে দাও, কাল আমাকে জানিও। সেদিন বিকালবেলা জগা মুদ্রাটাকে নিয়ে চলে গেল কমলের দোকানে। জগা বলল, কেমন আছো গো কমল দা? কমল বলল, এই তো ভালো। তো হঠাৎ কি মনে করে আমার দোকানে? বউয়ের জন্য কি গয়না গড়াবে নাকি? জগা বলল, না গো কমল দা, এসেছি অন্য একটা কাজে। কমল বলল, তো কি কাজে এসেছো বলে ফেলো তো বাবু। জগা বলল, দেখো তো এটা তোমার লাগবে কিনা। কমল বলল, লাগবে মানে অবশ্যই লাগবে, আমার তো এটারই কাজ, তো কত দিতে হবে? জগা বলল, সে তুমি তোমার বুঝ মতন করে দিয়ে দাও। তখন জগা টাকা নিয়ে বাড়ি ফিরে বউকে সবকিছু খুলে বলল। এত টাকা দেখে বউ তো মহা খুশি। তারপর জগার বউ বলল, এত টাকা আমাদের আর অভাব থাকবে না গো, এই টাকা দিয়ে আমরা খুব আরামে দিন কাটিয়ে দিব। জগা বলল, তুমি ঠিকই বলেছো। পরের দিন রমেশ আর জগা কাঠ কাটার জন্য বনের দিকে রওনা হলো। তখন রমেশ জিজ্ঞাসা করলো, তো মুদ্রার ব্যাপারে কিছু বললে না যে? তো এটা কিসের মুদ্রা, তুমি কি জানতে পেরেছো? জগা বলল, আরে ওটা একটা ফালতু মুদ্রা, ফেলে দিয়েছি আমি। মুদ্রার কথা বাদ দিয়ে তাড়াতাড়ি পা চালাও, আজ অনেক কাঠ কাটতে হবে। পরের দিন রমেশ তার বাড়ির বাইরে একটা নকশা পায়। সেটা নিয়ে সোজা জগার কাছে গিয়ে বলল, দেখো তো এটা কিসের নকশা? আমি আমার মার কাছ থেকে শুনেছি আমার পূর্বপুরুষেরা নাকি স্বর্ণের তালাশ করতো, দেখো তো এটা তার নকশা কিনা। এই কথা শুনে জগার লোভ বেড়ে গেল। তখন সে রমেশকে বলল, কি সব ফালতু কাগজ নিয়ে ঘুরে বেড়াও, প্রতিদিন কাঠ না কাটলে কপালে খাবার জুটবে না, আর তুমি আসো স্বর্ণ নিয়ে পরি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কাঠ কাটার জন্য জঙ্গলে যেতে হবে। রমেশ বাড়ি চলে গেল। আর এই দিকে জগা ম্যাপ নিয়ে ঘরের ভিতরে গিয়ে বউকে বলল, দেখো আমি কিসের সন্ধান পেয়েছি, যদি আমি এটা খুঁজে পাই তাহলে আর জীবনে কাজ করতে হবে না, রানীর মতো সারা জীবন খেতে পারবি। জগার বউ বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো। তখন জগা ব্যাগ নিয়ে বের হয়ে গেল স্বর্ণের খুঁজে। খুঁজতে খুঁজতে জগা স্বর্ণের জায়গাটা খুঁজে পেয়ে গেল। তখন সে বলতে লাগলো, এই মাটির ভিতরে কোথায় স্বর্ণ আছে, আমাকে তা খুঁজে বের করতেই হবে। মাটি খুঁড়তে থাকি, দেখি কতদিন লাগে। এই বলে জগা মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়তে খুঁড়তে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস চলে গেল, কিন্তু জগা স্বর্ণের সন্ধান পেল না। তখন জগা বলতে লাগলো, এই রমেশের মতন তার পূর্বপুরুষরা সব বোকাই ছিল, না হলে এই নকশা নিয়ে কেউ দিন কাটাতো না, শুধু শুধু আমার 1 মাস সময় নষ্ট করলাম। এই বলে জগা বাড়ি ফিরে এলো। তখনই রমেশের সাথে দেখা। তখন জগা রাগে খুবই বলতে লাগলো, দূর, এটা তুমি কিসের নকশা নিয়ে আসলে, ফালতু একটা নকশা, শুধু শুধু আমার 1 মাস সময় নষ্ট করলে। রমেশ তখন সবকিছু বুঝতে পারলো। তাহলে তুমি নকশা নিয়ে স্বর্ণের খোঁজে গিয়েছিলে, তুমি এত লোভী, দাও তুমি এখনই আমার নকশা ফিরিয়ে দাও। তখন রমেশ জগার কাছ থেকে নকশাটা নিয়ে স্বর্ণের খোঁজে সেখানে চলে গেল। রমেশ মনে মনে প্রতিজ্ঞা করতে লাগলো, আমি যখন এখানে এসে পড়েছি, আমার যত সময় লাগুক না কেন, আমি স্বর্ণ খুঁজে বের করবই। এই বলে সে মাটি কাটতে শুরু করে দিল। অল্প কিছুক্ষণ মাটি খুঁড়ার পরেই সে স্বর্ণের সন্ধান পেয়ে গেল। তারপর সে বাড়ি চলে আসে আর তার অবস্থা পরিবর্তন হয়ে যায়। তাই দেখে জগা একদিন রমেশকে জিজ্ঞাসা করলো, তোমার অবস্থান এত পরিবর্তন হলো কি করে, আমাকে সবকিছু খুলে বলো। রমেশ বলল, তুমি তো লোভ করে আমাকে ঠকিয়ে স্বর্ণের খুঁজে গিয়েছিলে, 1 মাস কষ্ট করে মাটি গর্ত করলে, কিন্তু তোমার লোভ তোমাকে ধৈর্যহারা করে ফেলেছে। তাই তুমি স্বর্ণের কাছে গিয়েও স্বর্ণ আনতে পারলে না। লোভ কখনো মানুষের জীবনে ভালো কিছু নিয়ে আসে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। 4 বন্ধু এক রাস্তায় 4 জনে দেখা হলো। প্রথম রাজপুত্র তার কথাবার্তা আচার আচরণে তার সে রাজকীয় মানুষের প্রমাণ দেয়। দ্বিতীয় জন ছিল সম্পদওয়ালা ব্যবসায়ীর পুত্র, সে ছিল বেশ সচেতন এবং অনেক মেধাবী। তৃতীয় জন ছিল লম্বা, দেখতে বেশ সুন্দর, যে কেউ তাকে দেখলে আকৃষ্ট হতো। চতুর্থ জন ছিল কৃষকের ছেলে, সে ছিল বেশ শক্তিশালী এবং সুষ্টম দেহী। নিয়তি তাদেরকে নিয়ে এসেছে এক মোহনায়। 4 জনই রাস্তায় এসে একে অন্যের সাথে পরিচিত হলো। সে সময় দুর্ভিক্ষ চলছিল চারদিকে, গায়ে জামা ছাড়া আর কিছুই তাদের সাথে ছিল না। তারা হাঁটতে হাঁটতে কিভাবে আয় রোজগার করা যায় সে ব্যাপারের কথা বলছিল। রাজপুত্রের মাথার চুল বাতাসে উড়ছিল। সে তার নয়া বন্ধুদের বলল, তকদিরের উপর কারো কোনো হাত নেই। ব্যবসায়ীর ছেলে বলল,
জ্ঞান আর মেধা হলো সবচেয়ে বড় কথা। জ্ঞান বুদ্ধির স্থান সবকিছুর উপরে। দূর সময় বিপদ আপদে চিন্তা বুদ্ধি কাজে লাগিয়ে কেবল মুক্তির উপায় খুঁজে পাওয়া যেতে পারে। সুদর্শন ছেলে বলল, কিন্তু আমার মনে হয় না সৌন্দর্য হলো মানুষের সহযোগী। বিপদে পড়লে সুন্দরকে কাজে লাগানো যেতে পারে। তারপর কৃষকের ছেলে বলল, তোমাদের সবার কথা একদিকে আর চেষ্টা প্রচেষ্টা একদিকে। বিশেষ করে পুরুষদের পরিচয় হলো কাজের মধ্যে। যে কোনো কাজ করবে নিজের বাহুবলীকে কাজে লাগিয়ে, খাবারের ব্যবস্থা করবে, তার উন্নতি হবে। এভাবে কথা বলতে বলতে চার বন্ধু রাস্তায় আসছিল। যেতে যেতে দূরে একটা শহর দেখা গেল। শহর দেখে সবাই খুশি হয়ে গেল। মনে হলো নতুন করে প্রাণ ফিরে পেল তারা। কিছুক্ষণ পর তারা শহরে পৌঁছে গেল। পৌঁছেই তারা একটা গাছের নিচে বসে খানিকটা ক্লান্তি দূর করে নিল। এরপরে ভাবলো কি করে ক্ষুধা মিটানো যায়। কারো কাছে টাকা পয়সা ছিল না, পরনের পোশাক বাদে। সম্পদ বলতে তাদের কাছে কিছু ছিল না। তাদের কাছে রাজপুত্র কৃষকের ছেলেকে বলল, তোমার কথাটা এখন প্রমাণ করো তো। তুমি বলেছিলে সবকিছু নির্ভর করে কাজের মধ্যে। তুমি এখন শহরে যাও, বাহুবলীকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করে নিয়ে আসো, অন্তত কাল পর্যন্ত যাতে চলে। কৃষকের ছেলে বলল, ঠিক আছে। এই বলে রুজির জন্য বেরিয়ে পড়লো সে। তারপর কৃষকের ছেলে শহরে এসে বলল, এই শহরে এত দ্রুত কাজ পাওয়া যাবে না। এই জন্য আমার উচিত শহরে বাইরে গিয়ে কিছু জ্বালানি সংগ্রহ করে এগুলো বিক্রি করা। সে জ্বালানি বিক্রি টাকা দিয়ে সবার জন্য খাবার দাবারের আয়োজন করব। সিদ্ধান্ত অনুযায়ী সে দ্রুত চলে গেল কাজে। 2 বোঝা লাকড়ি সংগ্রহ করলো এবং কাঁধে তুলে নিয়ে সোজা চলে গেল শহরের দিকে। বিস্ময়কর ব্যাপার হলো, বাজারে গিয়ে অতি দ্রুত বিক্রি করে ফেললো সে। লাকড়ি বিক্রি করে 1 দেড়হাম পেল। তা দিয়ে খাবারের আয়োজন করে বন্ধুদের উদ্দেশ্যে রওনা হলো। বন্ধুরা তো অপেক্ষা করছিল কখন আসবে। বন্ধুদের কাছে ফেরার পথে শহরের ঢোকার দরজা সে লিখে রাখলো, একদিনের শ্রমের মূল্য 1 দেড়হাম। ওই রাতে সবাই পেট ভরে খেয়ে ভালোভাবে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে ঠিকঠাক মতন ঘুম ভাঙলো সবার। আজ সুদর্শন যুবকের পালা। সুদর্শন যুবককে শহরে যেতে হবে এবং সবার জন্য খাবারের ব্যবস্থা করে প্রমাণ করতে হবে মানুষের সৌন্দর্যটাই হলো আসল ব্যাপার। কৃষক বন্ধু তো তাকে বলেই ফেললো, তুমি তো বলো মানুষের রূপ সৌন্দর্য এগুলো সাহায্য করে। এখন তুমি কি তোমার সুদর্শন রূপের সাহায্য নিয়ে আমাদের জন্য আজ ঠিকঠাক করে খাবার নিয়ে আসতে পারবে? সুন্দর ছেলে কোনো জবাব না দিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। শহরে গিয়ে এগুলি ওগুলি ঘুরঘুর করলো, কিন্তু ঘোরাঘুরি করে তো আর আয় রোজগার ব্যবস্থা করা যায় না। সে তখন মনে মনে বলল, আমার কথাটা বলা ঠিক হয়নি। ভীষণ অনুতপ্ত হয়ে পড়লো সে। কিন্তু এখন এসব ভেবে তো আর কোনো লাভ নেই। এখন কি আর করা যায়, টাকা কিভাবে সংগ্রহ করা যায় এসবই ভাবছিল। সুন্দর ছেলে আর বলছিল, ওদিকে বন্ধুরা অপেক্ষায় আছে খাবারের জন্য। এসব ভাবতে ভাবতে একটা গাছের নিচে বসে পড়লো সে। ক্লান্তিতে ঘুম এসে গেল তার। কিছুক্ষণ পর এদিক দিয়ে এক মহিলা গাছের নিচ দিয়ে যাচ্ছিল। সে অবাক হয়ে দেখলো, কি সুন্দর ছেলে, কি চমৎকার ভাবে ঘুমাচ্ছে। মহিলা ধরে নিয়েছিল ওই যুবক শহরে নতুন এসেছে, কেননা এর আগে তাকে আর কখনো দেখেনি। যুবকের জন্য তার অন্তর পড়ে গেল। যুবকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার চাকরকে বলল, একে বাসায় নিয়ে গেলে ভালো হয়। হয়তো তার কাছে টাকা পয়সা নাই আর খিদার যন্ত্রণায় ঘুম এসে গেছে। মহিলার কথা শুনে চাকর যুবকের কাছে গেল। তাকে ঘুম থেকে উঠিয়ে বলল, তোমার কপাল খুলে গেছে। আমার মনিব তোমাকে বাসায় দাওয়াত করেছে। এবং সুন্দর পুরুষটার মনে হচ্ছিল যে স্বপ্ন দেখছে। কিন্তু চাকর যখন আবার ডাকলো তখন উঠে দাঁড়ালো এবং চাকরকে অনুসরণ করলো। চাকর আবারও বলল, তোমার কপাল খুলে গেছে হে যুবক। এই কথা শুনে সুন্দর পুরুষটা আল্লাহর শুকরিয়া আদায় করলো। ধনী মহিলার বাসায় গিয়ে যুবক ভালোভাবে খেলো, বিশ্রাম নিল। দুপুরে ফেরার সময় মহিলা 50 দেড়হাম হাতে বুঝিয়ে দিল। ওই টাকা দিয়ে বন্ধুদের জন্য ভালোভাবে খাবার আয়োজন করলো এবং শহরের দরজা লিখে রাখলো, সৌন্দর্যের একদিনের মূল্য 50 দেড়হাম। বন্ধুরা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলো এবং তার অনেক প্রশংসা করলো। তৃতীয় দিন শুরু। আজ ব্যবসায়ীর পুত্রের পালা। তাকে আজ শহরে যেতে হবে। রাজপুত্র বলল, আজ আমরা তোমার বুদ্ধি এবং মেধা দেখব। তুমি তো বলেছিলে মেধার সমান কিছু নেই। এখন তোমার কথা প্রমাণ করার সময় এসেছে। তোমার বুদ্ধিমাত্রাকে কাজে লাগিয়ে আমাদের ভালো মন্দ খাবার আয়োজন করতে হবে। ব্যবসায়ীর পুত্র কোনো জবাব না দিয়ে রওনা হলো শহরের দিকে। সমুদ্রের তদরে যেভাবে মানুষ হেঁটে বেড়ায় সে সেভাবে আসছিল। যে দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, কিভাবে উপার্জন করবে সেটা নিয়ে সে ভাবতে ভাবতে তার নজর পড়লো দূরে একটা জাহাজের দিকে। একটু এগিয়ে গিয়ে দেখলো সুন্দর সুন্দর এবং দামি দামি সব পণ্যের জাহাজে ভর্তি। আর একটু সামনে গিয়ে দেখলো শহরের কয়েকজন একত্রিত হয়ে কি যেন ষড়যন্ত্রের জাল গুনছে। কাছে গিয়ে শুনতে পেল তারা চাচ্ছে জাহাজের মালামাল সস্তায় কিনতে। সবাই পণ্যের মূল্য কম বলবে যাতে পণ্যের মালিক
মালিক বাধ্য হয়ে তাদেরকে কম দামে মালগুলো দিয়ে দেয়। সিদ্ধান্তের পর একসাথে গেল বিক্রেতার কাছে। মালের দাম বলল কম, বিক্রেতা এত কম দামে বিক্রি করতে রাজি হলো না। বিক্রেতা বলল এত কম দামে দিব না। ব্যবসায়ীরা বলল বিক্রি করে দাও, নাইলে আমরা যাচ্ছি, তবে ঘন্টাখানিক পর আবার আসবো, ততক্ষণে নিশ্চয়ই বিক্রির সিদ্ধান্ত নেবে। এই বলে ব্যবসায়ীরা চলে গেল। ব্যবসায়ীরা চলে যাওয়ার পর পণ্যের মালিকের কাছে বুদ্ধিমান যুবক এলো। সে তো সব ঘটনা দেখেছিল, তাই সে ব্যবসায়ীকে বলল, ওরা যে দাম বলেছে তার চেয়ে বেশি অর্থ দিয়ে আমি কিনবো। 1,00,000 দিরহাম দিব তোমাকে, তবে শর্ত হলো আমি বিকালে তোমার টাকাটা দেব। পণ্যের মালিক রাজি হয়ে গেল, মালগুলো তাকে দিয়ে দিল। ঘণ্টাখানিক পর ষড়যন্ত্র ব্যবসায়ীরা ফিরে এলো, এই আশা যে মালিক বাধ্য হয়ে তাদের কাছে সস্তায় মাল বিক্রি করবে, কিন্তু এসে তো তারা হতবাক। ক্রেতার মালিক বলল যে সব মাল বিক্রি হয়ে গেছে। এ কথা শুনে পাগলের মতন হয়ে হয়ে ক্রেতাকে খুঁজতে শুরু করলো। আর তাকে যখন খুঁজে পেল, যুবক তখন নিজের পরিচয় দিল এবং বলল মালগুলো বিক্রি করব, যদি তোমরা কিনতে না চাও তাহলে অন্য শহরে নিয়ে বিক্রি করব। ব্যবসায়ীরা যখন দেখলো মালগুলো হাতছাড়া হয়ে যাবে, বাধ্য হয়ে তারা 2 লক্ষ টাকায় কিনলো। যুবককে টাকা বুঝিয়ে দিল। যুবক পণ্যের মালিককে 1 লক্ষ টাকা দিরহাম বুঝিয়ে দিয়ে লাভের 1,00,000 দিরহাম নিয়ে বন্ধুদের জন্য খাবার দাবার কিনে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর ফেরার পথে শহরের দরজায় লিখলো বুদ্ধিমাত্রা ও মেধার একদিনের মূল্য 1,00,000 দিরহাম। এরপর সে তার বন্ধুদের ওখানে গেল। সবাই তার খুব প্রশংসা করলো এবং সেই দিনটি তারা বেশ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটালো। চতুর্থ দিনের সূর্য সবার চোখে পড়লো। ঘুম ভেঙে গেল 4 বন্ধুর। এবার রাজপুত্রের পালা। তাকে আজ বাইরে গিয়ে বন্ধুদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। বন্ধুরা তাকে বলল, তুমি তো বলেছিলে তকদিরে বা ভাগ্যে হলো সবকিছুর উপরে, তো তুমি শহরে যাও এবং নিজের ভাগ্য পরীক্ষা করো। শাহজাদা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে শহরের দিকে রওনা হলো। নিয়তির কি নীলা খেলা, ঠিক সেই দিনই সকালে ওই শহরের বাচ্চা মারা গেল। জনগণ এবং সেনারা বাচ্চার লাশ দাফন করার জন্য নির্দিষ্ট কবরস্থানে নিয়ে যাচ্ছিল। রাজপুত্র অনিশ্চিতভাবে ওই কাতারে সামিল হয়ে গেল। সবাই কান্নাকাটি করছিল আর সে অপলক ভাবে তাদের দিকে তাকাচ্ছিল, কেননা বাচ্চার মৃত্যুতে তার কান্না করার কোনো মানেই নেই। সে বরং ভাবছিল কিভাবে বন্ধুদের জন্য খাবারের আয়োজন করা যায়। সেনাপ্রধান যখন দেখলো রাজপুত্রের মাঝে কান্নাকাটি করার কিংবা কোনো রকম ভেঙে পড়ার চিন্তা মাত্র নেই, তখন সে বিরক্ত হলো এবং রাজপুত্রকে অনুসরণ করতে লাগলো। তার কাছে গিয়ে বলল, প্লিজ বলো কে তুমি, কেন তুমি দুঃখের দিনে কান্না করলে না কিংবা আমাদের বাচ্চাকে সম্মান দেখাচ্ছ না, তুমি কি গোয়েন্দা? এই বলে কয়েকজন সেনাকে আদেশ দিল যুবককে ধরতে বেঁধে কারাগারে নিয়ে আটকে রাখতে। তাই করা হলো। পরের দিন শহরে গণ্যমান্য লোকেরা একসাথে হলো। আর নতুন বাচ্চা নির্বাচন করার জন্য তার কোনো পুত্র সন্তান ছিল না যে যেন তার ক্ষমতায় বসতে পারে, সেজন্য এই সমাবেশ। পরে ঠিক করলো রাজ্যের যে কোনো একজনকে বাদশা বানাবে, কিন্তু যার মন্তব্য করা হলো তার ব্যাপারে কোনো না কোনো অভিযোগ উঠলো। এইভাবে একটা ঐশ্বই সৃষ্টি হলো। বাচ্চা নির্বাচন উল্টাপাল্টা হয়ে গেল। তখন সেনাপ্রধান মুরব্বীদের অনুমতি নিয়ে বলল, এই বিষয়টা যতই শান্তশিষ্টভাবে মিটমাট করা যায় ততই ভালো, কেননা গতকাল আমি সাহেব তাপ অনুষ্ঠান থেকে একজন গুপ্তচরকে আটক করেছি। এখন সে কারাগারে আছে। তোমরা যেভাবে চিৎকার চেঁচামেচি করছো তার কানে তো সব চলে যাবে। মুরব্বীদের একজন আশ্চর্য হয়ে বলল, গোয়েন্দা, যাও তাড়াতাড়ি তাকে নিয়ে আসো এখানে। তখন তারা তাড়াতাড়ি করে যুবক শাহজাদাকে নিয়ে এলো এবং রুমে এর দরজা বন্ধ করে দিল। শহরের এক মুরব্বী তাকে জিজ্ঞাসা করলো, কোথা থেকে এসেছো, গোয়েন্দাগিরি করছো কেন? তখন রাজপুত্র বলল, গোয়েন্দা? কে গোয়েন্দা? আমি রাজপুত্র। আমার শহর তোমাদের শহরের পাশেই। আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই আমার বিরুদ্ধে বিদ্রোহীন করে ক্ষমতা কেড়ে নিয়েছিল, তাই আমি আমার জীবন রক্ষার স্বার্থে পালিয়ে এসেছি। আসার পথে আরো 3 জনের সাথে পরিচয় হয়, তাদের সাথে তোমাদের এই শহরে এসেছি আমি। তারা এখন আমার অপেক্ষা আছে। আমার খাওয়া দাওয়ার আয়োজন করার কথা ছিল। এখানের মধ্যে কয়েকজন ব্যবসায়ী ছিল। তারা শাহজাদাকে দেখে চিনতে পারলো এবং বলল, ও সত্য বলছে, আমরা বেশ কয়েকবার তাকে তার বাবার পাশে দেখেছি। এই কথা শুনে মুরব্বীদের মাঝে একটা হইচই সৃষ্টি হলো। নিজেদের ভিতরে পরামর্শ করার কিছুক্ষণ পর তারা বলল, এই আজ থেকে আমাদের বাদশা সব থেকে বেশি উপযোগী। আল্লাহ যেন এই যুবককে আমাদের বাচ্চার জন্য এই শহরের ভিতরে পাঠিয়েছি। মুরব্বীরা বলল, আজ থেকে আমাদের বাদশা। সবাই মুরব্বীর কথা একমত হলো। এভাবে অত্যন্ত সহজে যুব রাজপুত্র বাদশা নির্বাচিত হয়ে গেল। ওই দেশের নিয়ম ছিল, যেই বাদশা নির্বাচিত হতো তাকে প্রথম দিন সাদা হাতির পিঠে করে
পুরো শহর ঘুরানো হতো, যাতে মানুষজন তাদের নবনির্বাচিত বাচ্চাকে চিনতে পারে। যুবক বাচ্চা যখন হাতির পিঠে করে ঘুরতে ঘুরতে শহরের দরজায় পৌঁছালো, দেখলো তার বন্ধুদের কেউ সেখানে নেই। বাদশাহ একজনকে আদেশ দিল, ওই দরজা লিখে রাখো, জ্ঞান, বুদ্ধি, চেষ্টা, প্রচেষ্টা এবং সৌন্দর্য তখনই ফল বয়ে আনে আল্লাহর ইচ্ছা, অর্থাৎ তার অনু যখন তার সাথে থাকে। আমি একদিনই বাচ্চা হয়ে গেলাম, তাই আমার এই বক্তব্যের পক্ষে বাস্তব প্রমাণ। হাতির পিঠে করে ঘুরে বেড়ানোর সময় আনুষ্ঠানিকতা শেষে যুবক বাচ্চা ফিরে গেল প্রাসাদে। নিজের শাহী আসনে বসলো এবং প্রথমে সেনাদেরকে পাঠালো নিজের বন্ধুদেরকে তার প্রাসাদে নিয়ে আসতে। তার বন্ধুরা সৈন্য সমস্ত দেখে ভয় পেয়ে গেল, কিছুই বুঝতে পারলো না। তারা আতঙ্কিত হয়ে তারা প্রাসাদে ঢুকে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। তাদের বন্ধু প্রাসাদের আসনে বসে আছে। বাদশাহ বন্ধুদের খোঁজখবর নিয়ে পুরো ঘটনা তাদের কাছে খুলে বলল। বন্ধুরা পুরা কাহিনী শুনে ভীষণই খুশি হলো এবং তাকে আন্তরিকতা জানালো। এভাবে আলাপ আলোচনা শেষে তরুণ বাদশাহ তার বুদ্ধিমান বন্ধুর ব্যবসায়ী ছেলেকে মন্ত্রী বানালো। সুন্দর যুবক বন্ধুকে প্রচুর অর্থ সম্পদ দিল, যাতে অন্য কোনো অঞ্চলে গিয়ে কাজকর্ম করতে পারে। আর কৃষকের ছেলের যুবককে তার সেনাবাহিনীতে নিয়োগ দিল। তো যাই হোক, আমি এই প্রথম এত বড় গল্প তৈরি করেছি। আমার অনেক কষ্ট হয়েছে গল্পটা তৈরি করতে। আপনারা ভিডিওটি দেখেন ঠিকই, কিন্তু একটু লাইক করেন না, কমেন্ট করেন না। আমি আশাবাদী যে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। অলস গাধা রহিম নামে একজন ব্যবসায়ী শহর থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রামে থাকতো। ও নিজের গ্রাম থেকে শহরে ব্যবসা করতে যেত। ব্যবসার মালামাল নেওয়ার জন্য তার কাছে একটা গাধা ছিল। রহিম তার গাধার পিঠে করে মালামাল নিয়ে যেত। শহরে যাওয়ার পথে ওদেরকে একটা নদী পার হতে হতো। রহিম খুব সাবধানে তার গাধাটাকে নদী পার করাতো। নদী পার করার পর ও শহরে পৌঁছাতো। শহরে পৌঁছে সে তার সমস্ত জিনিসপত্র অন্য ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিত। এরপর রহিম তার গাধাটাকে নিয়ে বাড়িতে রওনা হলো। একটু আসার পর গাধাটা বলতে লাগলো, বিনা পূজায় চলতে কত না ভালো লাগছে। মালিক আমার উপর কত পূজায় না চাপায়। আমার তো পাগুলি একেবারে নড়তেই চায় না। পরিশ্রম করা আমার একেবারে ভালো লাগে না। আমারও পরিশ্রম করা একেবারে ভালো লাগে না, মানে আমার কথা হইতেছে আর কি। তো যাই হোক, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হইতেছে রহিম যখন বাড়িতে পৌঁছে যেত তখন তার গাধাটাকে পেট ভরে খেতে দিত। রহিম নিজেও গাধাটাকে খুব যত্ন করত, কারণ সে খুব ভালো করে জানতো তার ব্যবসার জন্য গাধাটা খুবই প্রয়োজন। পরের দিনে রহিম গাধাটার উপর তুলোর বস্তা তুলতে লাগলো আর গাধা সেগুলো গনতে লাগলো। আর গাধা বলতে লাগলো, আমার উপর 8 বস্তা চাপিয়ে দিছে, কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না কেন? তো যাই হোক, শহর পর্যন্ত তো আমাকে পৌঁছাতে হবে। প্রতিদিনের মতো রহিম গাধাকে নিয়ে শহরে পৌঁছে গেল আর তুলো বিক্রি করে সেখান থেকে ফিরে এলো। আসার সময় রাস্তা ওর বন্ধু করিমের সাথে দেখা হলো। তখন করিম তার বন্ধুকে বলতে লাগলো, শহর থেকে কি তুলো বিক্রি করে আসলে নাকি? তো লাভ কেমন হলো? রহিম বলল, লাভের কথা আর বলো না, এত কম দাম তুলো আগে জানতাম না। করিম বলল, তাহলে তুমি তোমার ন্যায্য দাম পাওনি, তাই না? রহিম বলল, কি যে করি মাথায় কিছু আসছে না। করিম বলল, তাহলে তুমি তুলো ব্যবসা বাদ দিয়ে লবণের ব্যবসা করছো না কেন? নুনের ব্যবসা অনেক লাভ এখন। রহিম বলল, আরে বাহ, এত দারুণ কথা বলেছ। কাল থেকে শহরে আমি নুন নিয়ে যাব। আর সেই কথাই গাধা মনোযোগ দিয়ে শুনছিল। তখন গাধা মনে মনে বলতে লাগলো, এই মহাশয় মালিককে নতুন উপদেশ দিচ্ছে। প্রথম থেকেই আমার কোমরে কম বোঝা দেওয়া হচ্ছে নাকি? কাল থেকে আবার নুনের বস্তা চাপানো হবে, তাহলে তো আমি শেষ। পরের দিন রহিম গাধার উপরে 6 বস্তা নুন চাপিয়ে দেয়। তারপর গাধা বলতে লাগলো, আরে বাপরে, এতবার আমি তো আর আটতেই পারবো না। রহিম গাধাটাকে টানতে লাগলো, কিন্তু গাধাটা একটু নড়ছিল না। তখন রহিম রাগে গাধাটাকে মারতে লাগলো। তারপর গাধা চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর গাধা বলতে লাগলো, মালিক আমার উপর এত বোঝা চাপায়, তারপর আবার চলতে না পারলে উল্টা আবার মারেন। এ খোদা, আমাকে সাহায্য করো, আমাকে এই কাজ আর এই পূজা থেকে মুক্তি করো তুমি। এবার এরা নদীর ধারে পৌঁছে গেল। তারপর রহিম বলতে লাগলো, আরে বাপরে, আজকে তো নদীর জল অনেক বেড়ে গেছে, আমাকে খুব সাবধানে নদী পার করতে হবে। তখন রহিম সাবধানে গাধাটাকে নিয়ে নদী পার করতে লাগলো। তখন গাধাটা পা পিছলে নদীতে পড়ে গেল। তখন রহিম বলতে লাগলো, সর্বনাশ, সব নুন তো গলে গেছে, এখন আমি কি করি? তারপর গাধা বলতে লাগলো, ভাগ্য ভালো আমি বেঁচে গেছি, কিন্তু আমার পিঠের ভার তো অনেক কমে গেছে। মনে হয় খোদা আমার দোয়া কবুল করেছে আর এই নদীতে জাদু করে দিয়েছে। তারপর রহিম বলতে লাগলো, খুব লোকসান হয়ে গিয়েছে, যাক ব্যাপার না, আমার গাধাটা তো বেঁচে আছে, এখন যেহেতু নুনি নেই শহরে যেয়ে কি করব? এই বলে রহিম তার গাধাকে নিয়ে
বাড়ি ফিরতে লাগলো। গাধা মনে মনে বলতে লাগলো, আরে বাহ, আজকে তো আমাকে আর শহরে যেতেই হলো না, আর 15 দিন আরাম করতে পারবো। পরের দিন রহিম 4 বস্তা নুন গাধার উপর চড়িয়ে শহরের দিকে রওনা দিল। যেতে যেতে তারা নদীর কাছে পৌঁছে গেল। তখন রহিম বলল, তাও ভালো, আজকে নদীর জল অনেকটাই কম, তারপরও সাবধানে নদীর জল পার হতে হবে। তারপর গাধা মনে মনে বলতে লাগলো, যতই সাবধানে নদী পার হোক না কেন, আমি আজও ইচ্ছা করে নদীতে পড়ে যাব। তারপর তারা যখন নদীতে নামলো, তখন গাধাটা আবার ইচ্ছা করে নদীতে পড়ে গেল। তো কি আর করার, তারপর আবার তারা বাড়িতে ফিরে আসলো। পরের দিন আবার একই ঘটনা ঘটলো, গাধাটা আবার জলের মধ্যে পড়ে যায়। তারপর রহিম বলল, মনে হচ্ছে গাধাটা জেনে বুঝে করছে, গাধাটা অনেক অলস হয়ে গেছে, দাঁড়াও, কালকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। পরের দিন রহিম গাধার উপরে 8 বস্তা তুলো চাপিয়ে দিল। দুজনে নদীর ধারে পৌঁছালো। তখন রহিম বলল, তুমি আজ আগে পার হও, এখনই মজাটা বুঝবি। তখন গাধাটা নদী পার হওয়ার সময় আগের মতো ইচ্ছে করে বসে গেল। কিন্তু এবার যখন সে উঠলো, তখন গাধাটা বলল, আরে বাপরে, এ তো আরো বেশি ভারী হয়ে গেছে, এ খোদা, এ তুমি কি করলে? তারপর রহিম এসে বলল, এই বস্তা নিয়ে তুমি শহরে যাবে, তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। জাদুর রাস্তা। আজকের গল্পটা দুটি জাদুঘরি রাস্তাকে নিয়ে। একটা ছিল পাকা রাস্তা আর একটা ছিল কাঁচা রাস্তা। পাকা রাস্তাটা দেখতে ছিল অনেক সুন্দর, সেখানে কোনো ভাঙাচুরা ছিল না। আর কাঁচা রাস্তার পথটা ছিল অনেক কঠিন, সেখানে ছিল ভাঙাচুরা। একদিন এক পথিক ক্লান্ত হয়ে রাস্তা দুটির মাঝখানে এসে দাঁড়ায়। সে দেখতে পায় তার সামনে দুটি রাস্তা, একটি পাকা রাস্তা আর একটি কাঁচা রাস্তা। সে বুঝতে পারে না যে সে কোন রাস্তায় যাবে। হঠাৎ করে পাকা রাস্তাটা বলে ওঠে, হে পথিক, তুমি আমার রাস্তায় এসো, তুমি অনেক আরামে তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে আর তোমার কোনো ঝুঁকিও হবে না। পাশের রাস্তাটা কত ভাঙ্গা, ওই রাস্তায় গেলে তোমার অনেক কষ্ট হতে পারে। তখন কাঁচা রাস্তাটা বলে ওঠে, হে পথিক, তুমি আমার রাস্তায় এসো, আমার রাস্তা দিয়ে গেলে হয়তো তোমার অনেক কষ্ট হবে, কিন্তু হতে পারে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর অনেক সময় পথ দেখতে সুন্দর হলেও পথে কিন্তু বিপদ থাকতে পারে। মানুষটা দুটি রাস্তার কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না যে সে কোন রাস্তাটা বেছে নিবে। অবশেষে সে পাকা রাস্তাটা বেছে নেয়, কারণ সে কষ্ট করতে চাচ্ছিল না। তাই সে ভালো রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কয়েকদিন পর আবার আরেকজন এ রাস্তা দুটি মুখোমুখি হয়। সে কিভাবে বুঝতে উঠতে পারে না সে কোন রাস্তা দিয়ে সামনে যাবে। লোকটা ছিল একজন দিনমজুর, একটা খেটে খাওয়া মানুষ, কিন্তু সে পথ ভুলে রাস্তা দুটি সামনে এসে পড়ে। একইভাবে পাকা রাস্তাটা বলে উঠে, তোমাকে দেখতে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তুমি কাঁচা রাস্তাটার দিকে যেও না, কিন্তু আরামে যেতে চাইলে আমার উপর দিয়ে যাও, তোমার কোনো কষ্ট হবে না। এরপর কাঁচা রাস্তাটা বলে উঠে, এ পথিক, তুমি ওর রাস্তা যেও না, তুমি আমার রাস্তা দিয়ে যাও। হ্যাঁ, তোমার হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু কোনো বিপদ হবে না, তোমার সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। লোকটা অনেক চিন্তায় পড়ে যায়। সে ছিল একজন পরিশ্রমী ব্যক্তি, সে কষ্ট করতে জানতো। সে বলে, আজকে এই রাস্তা দিয়ে যাই, দেখি সামনে কি এমন আছে। এই বলে লোকটা কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। সে অনেক কষ্ট করে সামনে এগিয়ে যায়। কিছু পথ হাঁটার পরে সে সামনে একটা বক্স দেখতে পায়। বক্সটা খুলে দেখে অনেক স্বর্ণ মুদ্রা। তারপর বক্সটা নিয়ে হাঁটা শুরু করলো। কিছু পথ যাওয়ার পর সে দেখে দুটো রাস্তা মিলিত হয়ে গেছে। সে সামনে ভালো রাস্তাটা দেখতে পায়। সে এটাও দেখতে পায় সামনে একজন লোক পরে মরে আছে। সে বুঝতে পারে এই লোকটা পাকা রাস্তাটা বেছে নিয়েছিল, কিন্তু তার সামনে ছিল বাঘ। সে এটাও বুঝতে পারে সে যদি পাকা রাস্তাটা বেছে নিত তাহলে সে মারা যেত। তো যাই হোক, আমার জীবনে আমি এত ফালতু গল্প জীবনে পড়ি নাই, জীবনে শুনি নাই। এরপর থেকে চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। একজন বয়স্ক রাজমিস্ত্রি তার রাজমিস্ত্রির কাছ থেকে অপশন নিতে চাইলো। তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল, বস, আমি বাড়ি বানানোর কাছ থেকে অপশন নিয়ে আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে চাই। তার মালিক এতে কিছুটা দুঃখ পেল, কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মকট রাজমিস্ত্রি। সে বলল, ঠিক আছে, তুমি কি চলে যাওয়ার আগে আর মাত্র একটি বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে? বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে গেল। কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন কাজে ছিল না, এবং সে সব সময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতো। সব সময় সে বাড়ির চিন্তা করত। এই কাজটাই তার জীবনের করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরি করা শেষ করলো, তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধর হাতে বাড়ির চাবি দিয়ে বলল, এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার উপহার। এই কথা শুনে বৃদ্ধ আফসুস করে উঠল। সে মনে মনে ভাবলো, আয় হায়, যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি,
তাহলে এটা আমার জীবনের করা সবচেয়ে ভালো কাজ হতো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। গাধার বুদ্ধি। অনেকদিন আগের কথা, এক গ্রামে একজন কৃষক ছিল। তার ছিল একটি গাধা ও একটি গরু। কৃষক গাধাকে দিয়ে মালামাল টানাতো আর গরুকে দিয়ে হাল চাষ করত। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে কাজ করে গরু যখন ঘরে ফিরলো, তখন অতিরিক্ত পরিশ্রম করার কারণে গরু বিড়বিড় করে কি জানি বলতে শুরু করলো। গরুকে বিড়বিড় করতে দেখে গাধা গরুকে বলল, বিড়বিড় করে কি বলতেছ? তারপর গরু বলতে শুরু করলো, তোরা তো গাধা, তোরা আমাদের কষ্ট কি বুঝবি? এই কথা শুনে গাধা বলে উঠল, তোরা যেভাবে বোঝা টানস আমরা তো সেভাবে বোঝা টানি। তারপর গরু বলল গাধাকে, বোঝা টানা ছাড়া আর কোনো কাজ করতে হয় না, কিন্তু আমরা জমি চাষ করা, ফসল মালাই করা, এসব কষ্টের কাজ আমাদের করতে হয়। গরুর কষ্টের কথা শুনে গাধার মন খারাপ হয়ে গেল। গরুকে কষ্টের হাত থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো। তারপর গাধা বলতে শুরু করলো, শোন, সকালে যখন মালিক তোকে নিতে আসবে তখন তুই অসুস্থ হওয়ার ভান করবি। তারপর গরু বলল ঠিক আছে। এর পরের দিন সকালবেলা কৃষক এসে গরুকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তাই ব্যর্থ হয়ে কৃষক সেখান থেকে বেরিয়ে এলো আর অন্য উপায় বের করার জন্য চিন্তা করলো। তারপর গরু গাধাকে বলল, ধন্যবাদ। উত্তরে গাধা বলল, দেখলে আমার বুদ্ধিটা কেমন কাজে এসেছে। কিন্তু গাধার এই বুদ্ধি বেশিক্ষণ থাকলো না। কিছুক্ষণ পর কৃষক আবার ফিরে আসলো সেখানে। কৃষক বলল, আজকে গরুর বদলে তোকে যেতে হবে মাঠে। গাধাকে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করালো কৃষক। এরপর দুপুরে খাওয়ার জন্য একটা গাছের নিচে গিয়ে বসলো। তখন গাধা মনে মনে বলল, গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বড় বিপদে পড়ে গেলাম। সত্যি সত্যি একটা গাধা, তা না হলে এমন বোকামি কেউ করে? এসব ভাবতে ভাবতে গাধা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। হঠাৎ সে গরুকে দেওয়া বুদ্ধিটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী গাধা মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়লো। তারপর গাধা চিৎকার করতে লাগলো। গাধা চিৎকার শুনে কৃষক ছুটে আসলো। এরপর তাকে মাঠের থেকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু গাধাকে কিছুতে ওঠাতে পারলো না। এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে মারতে শুরু করলো। পেটাতে পেটাতে কৃষক বলল, আজ যদি তুই কাজ না করিস তোকে আজকে মেরেই ফেলবো। গাধা দেখলো অবস্থা বিপজ্জনক, তাই সোজা হয়ে দাঁড়ালো। তারপর কাজ করতে লাগলো। কাজ করার সময় গাধা বিড়বিড় করে বলে উঠলো, যেভাবে হোক আজ রাতে গরুকে পটাতে হবে যাতে কাল সকাল থেকেই মাঠে আসি। তো যাই হোক, সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরলো গাধা। গাধাকে দেখে গরু বলে উঠলো, এবার নিশ্চয় বুঝতে পারছস কি কঠিন ও কঠোর কাজ করতে হয় আমাদের। তারপর গাধা বলল, না না, মোটেও কঠিন কাজ না, আমার তো মনে হলো খুবই আরামদায়ক ও সোজা কাজ এটা। কিন্তু অন্য একটা বিষয়, আমার মন খুবই খারাপ, তোকে বললে তুই কষ্ট পাবি। তারপর গরু বলল, আলসার চেয়েও কষ্টের কাজ আছে নাকি? ঠিক আছে, খুলে বল, কষ্ট পাবো না। তারপর গাধা বলতে শুরু করলো, তেমন কিছু না। আজ দুপুরে মাঠে যখন কাজ করছিলাম তখন মালিক তার একজন বন্ধুকে বলছিল আমার গরুটা অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় আর বাঁচবে না। তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় গরুটাকে জবাই করে ফেলবো। এই কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো আর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যদি তাই হয় কাল থেকে কাজে লেগে পড়বো। মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। তোর মতন গাধার বুদ্ধিতে চলতে গিয়ে তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে। আর কোনোদিন তোর কথা শুনবো না। পরের দিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতেই গরু এক লাফে উঠে দাঁড়ালো। তখন কৃষক গাধা ও গরু দুটোকে নিয়েই মাঠের দিকে রওনা হলো। যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বলল, তুই আরো একটা লাঙ্গল জোয়াল নিয়ে আয়, গাধাকেও আজ থেকে গরুর পিছে পিছে হাল চাষ করতে হবে। আর শোন, আর একটা মোটা লাঠিও নিয়ে আসিস, গাধা যদি আবার তেরিং বেরিং করে লাঠি দিয়ে বাড়ি দেব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। বোকা শিয়াল ও বুদ্ধিমান কচ্ছপ। এক জঙ্গলের পাশে ছিল একটা নদী। সেই নদীতে বাস করত একদল কচ্ছপ। কচ্ছপের দল নদীতে সাঁতার কাটতো আর কখনো কখনো পাড়ে উঠে আসতো রোদ পোয়াতে। এমনই একদিন খুবই রোদ, তারা রোদ পোয়ানোর জন্য পাড়ে উঠে আসলো। সেই বনেই থাকতো একটা শিয়াল। শিয়াল ছিল খুবই ক্ষুধার্ত। শিয়াল হাঁটতে হাঁটতে সেখানে গেল যেখানে কচ্ছপের দল রোদ পোয়াচ্ছিল। শিয়ালকে দেখে সব কচ্ছপ তাড়াতাড়ি নদীতে চলে গেল, কিন্তু একটা কচ্ছপ নদীর পার থেকে একটু বেশি দূরে তাকায়। সে পালাতে পারলো না। কচ্ছপ পিছন ফিরে চাইলো, দেখলো শিয়াল তাকে ধরার জন্য এগিয়ে আসছে। কচ্ছপ তখন প্রাণ বাঁচানোর জন্য তার মাথা, লেজ ও পা কলসের ভিতর ঢুকিয়ে নিল। তার কলস অনেক শক্ত। শিয়াল অনেক চেষ্টা করেও তা ভাঙতে পারলো না। কচ্ছপ শিয়ালকে পারছে না দেখে বলল, আমার কলস এতই শক্ত ও মজবুত যা এত সহজে ভাঙবে না। তুমি আমাকে খেতে চাইলে একটা কাজ করতে পারো, তুমি আমাকে নদীর পানিতে চুবিয়ে নাও, হয়তো তাতে আমার কলসটা নরম হবে, তখন
তুমি আমাকে খুব সহজে খেতে পারবে। বোকা শিয়াল খিদার জ্বালায় তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাই সে কচ্ছপের কথা বিশ্বাস করলো আর সাথে পা দিয়ে ঠেলে নদীর পানিতে ফেলে দিল। সাথে সাথে কচ্ছপ কুলুস থেকে বের হয়ে এক ডুবে নদীর তীর থেকে নিরাপদ দূরে চলে গেল। শিয়াল কিছুক্ষণ পর কচ্ছপকে তোলার জন্য পা বাড়িয়ে দিল, কিন্তু কচ্ছপ ততক্ষণে বগার পার। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। বাঘের পিঠে বিড়াল। অনেকদিন আগের কথা, যে সময় বিড়াল আর বাঘ একসাথে থাকতো। বিড়াল ছিল বড় ভাই আর বাঘ ছিল ছোট ভাই। বিড়াল শিকার করে আনতো আর বাঘ তা মজা করে খেত। একদিন বনের ভিতর বাঘ আর বিড়াল একসাথে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখন তারা দেখলো একটা হরিণ সে পথ দিয়ে যাচ্ছে। তারপর বিড়াল বাঘকে বলল, তুই এখানে ঝোপের আড়ালে থাক, এখান থেকে বের হবি না। বাঘ বলল, ঠিক আছে বড় ভাই। তারপর বিড়াল হরিণের পিছন পিছন গেল আর সুযোগ বুঝে হরিণের উপর ঝাঁপিয়ে পড়লো আর হরিণ ঝটপট করতে করতে মারা গেল। বিড়াল তখনই বাঘকে ডাকলো। বিড়ালের ডাক শুনে বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলো আর দুজন মিলে মজা করে হরিণের মাংস খেলো। বাঘের মনে কিন্তু অনেক কষ্ট ছিল, কারণ সে নিজে শিকার করতে পারতো না। তারপর তার বড় ভাই বিড়াল শিকার করে আনতো আর দয়া করে তাকে খেতে দিত। একদিন সকালে বাঘ বিড়ালকে বলল, ভাই জানো, আজকে না আমি একটা বড় শিকার দেখে এসেছি। বিড়াল বলল, সত্যি বলছিস? কোথায় শিকার? বাঘ বলল, আমরা যেই বনে আছি এর পাশে একটা নদী আছে, তার ওপাশে। বিড়াল বলল, আমি তো সাঁতার জানি না, আমি নদীর ওপারে কিভাবে যাব? বাঘ বলল, আমি তো সাঁতার জানি, তুমি আমার পিঠে উঠবে, আমি তোমাকে নদীর ওপারে নিয়ে যাব। বিড়াল বলল, ঠিক আছে। এই বলে দুই ভাই চললো নদীর দিকে। নদী পার হওয়ার সময় বিড়াল বাঘের পিঠে বসলো আর দুইজন একসাথে চললো আত্মি শিকারের উদ্দেশ্যে। নদী চলতে চলতে বাঘ বিড়ালকে বলল, ভাই আমি তো আর পাচ্ছি না, আমি তো ডুবে যাচ্ছি। তারপর বিড়াল বলল, তুই কি আমাকে নদীতে ডুবিয়ে মারবি নাকি? বাঘ বলল, আমার তো মনে হচ্ছে তোমাকে পিঠে করে ওপারে যেতে পারবো না। বিড়াল বলল, দেখ যতই কষ্টই হোক, তুই আমাকে নদীর ওপারে নিয়ে চল ভাই। বাঘ বলল, তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, রাখবে আমার কথা? বিড়াল বলল, কি কথা? বাঘ বলল, তুমি আমাকে শিকার করা শিখাবে। তুমি যদি আমাকে শিকার করা না শিখাও, তা না হলে তোমাকে ডুবিয়ে মেরে ফেলবো। বিড়াল বলল, তুই চিন্তা করিস না, আমি তোমাকে শিকার করা শিখাবো। দুই ভাই একসাথে নদীর ওপারে গিয়ে পৌঁছালো আর হাতি শিকার করে তাকে এক সপ্তাহ ধরে খেয়ে ফিরে আসলো। নদীর পথে ফেরার সময় বাঘ পুনরায় বিড়ালকে মনে করিয়ে দিল শিকার শেখানোর কথাটা। বিড়াল বলল, আমি তোকে কথা দিছি না, আমি তোকে শেখাবো, তুই এত ব্যস্ত হইস না। পরের দিন সকালে বিড়াল বাঘকে শিকার ধরার বিভিন্ন কৌশল শিখালো, কিভাবে পা চেপে চেপে হাঁটতে হয়, কিভাবে পশুর উপর আক্রমণ করতে হয়, আক্রমণের সময় কোথায় ধরতে হবে, ইত্যাদি ইত্যাদি। 2-4 দিনের ভিতরে বাঘ বিড়ালের কাছ থেকে শিকারের সব বিদ্যা শিখে ফেললো আর সেদিন বাঘ একটা শিয়াল শিকার করলো। তারপর বিড়াল বলল, তুই শিয়ালের পেটে কেন কামড় দিলি? তুই যদি তার গলায় ধরতি তাহলে সেটা হতো শিকারের সঠিক পদ্ধতি। গলায় কামড়ে শিরা কাটতে হয়, তাহলে শিকার পালাতে পারে না, বুঝলি? বাঘ বলল, আমি যেটা করেছি সেটা তো ভুল নয়। বিড়াল বলল, সম্পূর্ণ ভুল, এভাবে শিকার করা যায় না। বাঘ বলল, তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না, আমি যেটা করেছি ঠিক করেছি, আমি আজই তোকে খেয়ে ফেলবো। বাঘের ভয়ঙ্কর মুখ দেখে বিড়াল আতঙ্কিত হয়ে গেল আর তাড়াতাড়ি গাছের উপরে উঠে গেল। বিড়াল বলল, খুব বাঁচাই বেঁচে গেছি, ভাগ্যিস তোকে আমি গাছে চড়া শেখাইনি, তাহলে তোর হাতে আজ আমার প্রাণ যেত। শত্রুকে কখনো কৌশল শেখাতে নেই, শিখালে পরে সে তার গুরুকেই ভুলে যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। 3 বোকার গল্প। এক গ্রামে ছিল 3 বোকা। তারা বোকা বলেই বোকা, একেবারে বোকার অর্থ। তারা বোকা বলে তাদেরকে গ্রাম থেকে বের করে দিল। বেচারা বোকা 3 জন গ্রামের বাইরে এসে বড় একটা গাছের নিচে এসে বসলো। তারপর তারা 3 জন মিলে ঠিক করলো তারা দূর দেশে চলে যাবে। এই মতো 3 বোকা নদী নালা মাঠ পেরিয়ে নতুন এক গ্রামে গিয়ে হাজির হলো। নতুন গ্রামে এসে তারা একটি বড়সড় বাড়ি দেখতে পেল। এই ঘরে থাকতো মাস্টার মশাই। মাস্টার মশাই ঠিক তখন স্কুলে যাবার জন্য তৈরি হয়ে বেরোতে যাচ্ছিল। এমন সময় 3 বোকা তার পা চেপে ধরলো। মাস্টার মশাই তখন বলল, আরে ছেড়ে দিয়ে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। 3 বোকা তখন বলল, মাস্টার মশাই আমরা দূর থেকে এসেছি, আপনি আমাদের একটি ব্যবস্থা করে দিন। মাস্টার মশাই তখন বলল, আচ্ছা আচ্ছা, সব ব্যবস্থা ফিরে এসে হবে। বাড়িতে মা আছে, তোরা তার কাছ থেকে খাবার চেয়ে খেয়ে নিবি, তারপর বাড়ির কিছু কাজ কাম করে নিবি, আমি ফিরে এসে তোদের ব্যবস্থা করব। এই বলে তিনি স্কুলের পথে হাঁটতে লাগলেন। বোকা 3 জন বুড়ি মার কাছে পান্তা ভাত, মুড়ি, কাঁচা লঙ্কা মেখে পেট ভরে খেয়ে নিল। তারপর বলল, বলেন বুড়িমা, কি কাজ করতে হবে? তারপর বুড়িমা বলল, তোরা নদী থেকে গোসল করে 3 হাঁড়ি সরিষা তেল নিয়ে আয়। বোকারা সেই মতো নদীতে গোসল করে তেল আনতে চললো। মাটির ছোট ছোট হাঁড়িতে তেল নিয়ে তারা বাড়িতে ফিরছে। এমন সময় পথে দেখলো অনেক বড় একটা বট গাছ। সেই বট গাছের নিচ
নিচে একটু জিরিয়ে নিতেই তারা তেলের হাঁড়িগুলো মাটিতে রাখলো। তারপর জিরে টিরে সে হাঁড়িগুলোর দিকে তাকিয়ে আছে। এমনি দেখে 3টে হাঁড়িতে চুর ঢুকে বসে আছে। আসলে হাঁড়ির মধ্যে ছিল তেল আর 3 বোকার ছায়া। নিজের ছায়াগুলো চুর ভেবে তারা ধুমধাম করে পিটাতে লাগলো। তেলের হাঁড়িতে লাঠির আঘাতে মাটির হাঁড়িগুলো তো ভাঙলই, সাথে তেলটিও মাটিতে গড়িয়ে পড়লো। মাস্টার মশাই সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেই সব কথা শুনে বলল, কালকে তোরা 3জন বনে গিয়ে 3 বোঝা শুকনা কাঠ নিয়ে আসবি। এটা পারবি তো? বোকারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলল, জি মাস্টার মশাই, আমরা কাঠ আনতে পারবো। পরের দিন সকালবেলা বোকা 3জন বনের পথ ধরলো। তারপর 3জন 3টি বেশ বড় সড়ো কাঠের পোজা মাথা চাপিয়ে বুড়িমার কাছে ফিরে এলো। তারপর বোকারা বলল, কাঠ এনেছি, কোথায় রাখবো বুড়িমা? 3 বোকা একই কথা বারবার বলে বুড়িমা রেগে মেগে বলল, কাঠ রাখার তোমরা জায়গা পাচ্ছ না, আমার মাথার উপরে কাঠ রাখো। এই কথা শেষ হতেই বোকা 3জন 3 বোঝা কাঠ বুড়িমার মাথার উপর ফেলে দিল, আর তাতেই বুড়িমা মারা গেল। মাস্টার মশাই ঘরে ফিরে দেখলো অনাথ হয়ে গেছি, কেন জানি 3 বোকাদের আশ্রয় দিলাম। তারপর কান্নাকাটি থামিয়ে তিনি বলেন, যা তোরা মাকে নিয়ে গিয়ে নদীতে সৎকার করে ফেল, এতে যদি তোদের কিছুটা পাপ কমে। বোকারা তখন একটা তাল পাতা সাটায়ের মধ্যে বুড়িমার দেহটি গুটিয়ে নিয়ে নদীতে চললো। যেতে যেতে কোনো এক সময় বুড়ির দেহটি সেখান থেকে পড়ে গেছে, তারা খেয়ালই করেনি। নদীতে পৌঁছে দেখলো বুড়িমা নেই। বোকারা 3জন তখন ভাবলো বুড়িমা নিশ্চয় জ্যান্ত হয়ে কোথাও লুকিয়ে গেছে। তাই তারা বুড়িমাকে ধরতে গ্রামের পথে আবার পা বাড়ালো। যেতে যেতে তারা অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছালো। এই গ্রামের এক বুড়ি ঝাড়ু দিয়ে উঠান পরিষ্কার করছিল। বোকা 3জন তাকে দেখতে পেয়ে হুই হুই করে চলে আসলো আর তাকে জোর করে ধরে সৎকার করে দিল। সন্ধ্যায় বোকারা মাস্টার মশাইয়ের কাছে এসে বলল, আজ আমাদের খুব পরিশ্রম হয়ে গিয়েছে। বুড়িমা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, আমরা তাকে জোর করে ধরে নিয়ে এসে সৎকার করে দিয়েছি। এতক্ষণে মাস্টার মশাই বোকাদের কথা শুনে তো একদম হয়ে গেলেন। তারপর 3 বোকাদের সেখান থেকে তাড়িয়ে দিলেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। 2 বন্ধু ও ভাল্লুকের গল্প। অনেকদিন আগের কথা, এক ছিল গভীর বন, অনেক ধরনের জীবজন্তু, তাই সেই বনে কেউ যেত না। কিন্তু একদিন রমেশ ও জগা নামে 2 বন্ধুর জঙ্গল ঘোরার শখ হলো। তখন রমেশ বলল, চলো বন্ধু, আমরা উত্তর দিকে যে বন আছে সেখানে গিয়ে ঘুরে আসি। তারপর জগা বলল, কিন্তু বন্ধু, আমি শুনেছি সেই বনে নাকি অনেক ভয়ঙ্কর পশু পাখি আছে। তারপর রমেশ বলল, আরে এগুলো মানুষের বানানো কথা, তাছাড়া আমি তো তোমার সঙ্গে থাকবো, তোমার উপর কোনো বিপদ আসতে দেব না। তারপরের দিন তারা বনের ভিতর চলে গেল। ঘুরতে ঘুরতে রমেশ বলল, দেখছো বন্ধু, এই বনে ভয়ের কিছু নেই, নিশ্চিন্তে সারা বন ঘুরে বেড়াও। ঠিক সে সময় তাদের কানে এক ভয়ঙ্কর জন্তুর আওয়াজ এসে পৌঁছালো। তখন জগা বলল, এটা কিসের আওয়াজ? তারপর রমেশ বলল, আরে কিসের ভয়, আমি তো তোমার সাথে আছি, আমি বলছি তো তোমার উপর কোনো বিপদ আসতে দেব না। তখন জগা দেখে বিশাল এক ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। তারপর জগা বলল, বন্ধু দেখো, বিশাল এক ভাল্লুক আমাদের দিকে এগিয়ে আসছে। তারপর জগা বলল, চলো আমরা গাছের উপর উঠে বসি, ভাল্লুক তো আর গাছের উপর উঠতে পারে না। তারপর জগা বলল, কিন্তু বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না। তারপর রমেশ বলল, তাহলে আর কি, আগে নিজের জীবন বাঁচাই, বেঁচে থাকলে না হয় তোমার কথা চিন্তা করব। এই বলে রমেশ গাছে উঠে বসলো, কিন্তু জগার নিচে দাঁড়িয়ে আছে আর ভাল্লুক তার দিকে আসতে লাগলো। তখন তার মাথায় এক দারুণ বুদ্ধি আসলো। তারপর জগা বলল, আরে ভাল্লুক তো মরা মানুষের মাংস খায় না, আমি যদি মরা মানুষের মতন পড়ে থাকি তাহলে মনে হয় বাঁচতে পারবো। এই বলে জগা মরা মতন সেখানে শুয়ে পড়লো। ভাল্লুক তার কাছে এসে গন্ধ শুকতে লাগলো, কিন্তু শ্বাস বন্ধ করে পড়ে থাকায় ভাল্লুক তাকে মরা ভেবে সেখান থেকে চলে গেল। তারপর রমেশ গাছ থেকে নেমে জগাকে জিজ্ঞাসা করতে লাগলো, বন্ধু, ভাল্লুকটি তোমার কানে কানে কি বলে গেল? তারপর জগা বলল, ভাল্লুকটি আমার কানে কানে বলেছিল যে বিপদে পড়লে প্রকৃত বন্ধু চেনা যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। চালাক শিয়াল ও সারস। অনেকদিন আগের কথা, একটা গাছে একটি সারস বাস করত। তার গায়ের রং ছিল সাদা, ঠোঁটটা ছিল অনেক লম্বা ও সরু, আর তার পা গুলো ছিল অনেক লম্বা। কিন্তু সে ছিল ভীষণ ভালো মনের। আর সেই বনেরই এক গাছের নিচে গর্ত করে বাস করত এক চালাক শিয়াল। সারাদিন তার মনে শুধু দুষ্ট বুদ্ধি ঘুরে বেড়াতো। অনেকদিন একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। সময় পেলে তারা বসে গল্প করে, এরকম ভাবে তাদের দিন যেতে লাগলো। একদিন চালাক শিয়াল গল্প করতে করতে বলল, বন্ধু, আমি তোমাকে আমন্ত্রণ করেছি দুপুরে আমার বাসায় খাওয়ার জন্য, তোমাকে কিন্তু আসতে হবে। তারপর সারস বলল, তুমি আমার একমাত্র বন্ধু, আমি কি না এসে পারি? অবশ্যই আসবো। তখন শিয়াল মনে মনে বলে, তুমি আসবে ঠিকই, কিন্তু কিছু খেতে পারবে না, আমি সেই ব্যবস্থাই করব। তারপর সারস বলল, কি এমন ভাবতেছো বন্ধু? তারপর শিয়াল বলল, না তেমন কিছু না, তুমি আমার বাসায় প্রথম যাবে,
তাই কি খাবার দেওয়া যায় তাই ভাবতেছি আর কি। তারপর সারস বলল, তা তোমার এত ভাবতে হবে না, তুমি যা খাওয়াবে আমি তাতেই খুশি। তারপর শিয়াল বলল, ঠিক আছে বন্ধু, কাল সকালে চলে এসো। পরের দিন সারস গিয়ে হাজির হলো শিয়ালের বাড়ি। তারপর শিয়াল বলল, তুমি এসেছো বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বন্ধু এবার খাও, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। সারস দেখলো দুটি থালাতে পায়েস রাখা আছে, আর তা দেখে সুন্দর মিষ্টি গ্যারান বেরোচ্ছে। তখন শিয়াল বলল, কি বন্ধু, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধে শুকবে নাকি, কেউ দেখো। তখন সারস মনে মনে বলে, এই থালা থেকে আমার শুরু ঠুট দিয়ে আমি খাবো কিভাবে। তারপর শিয়াল বলল, কি বন্ধু, খাবার খেয়ে নাও, তা না হলে তো ঠান্ডা হয়ে যাবে। এ বলে তারা দুজন খাবার খেতে শুরু করলো। শিয়াল তো এক মুহূর্তেই তার খাবার খেয়ে শেষ করে ফেললো, কিন্তু সারস কিছুই খেতে পারলো না। তারপর শিয়াল বলল, কি বন্ধু, খাবার কেমন হয়েছে? তখন সারস বলল, অনেক মজা হয়েছে, এখন যাই বন্ধু। এই বলে সারস তার বাসা চলে এলো, আর মনে মনে ভাবতে লাগলো কিভাবে প্রতিশোধের বদলা নেওয়া যায়। তখন তার মাথায় একটা বুদ্ধি চলে এলো, আমি তাকে এরম ভাবে খাবার দেব যাতে সেও খেতে না পারে। পরের দিন তারা একসাথে গল্প করতে করতে সারসটা বলল, তুমি তো তোমার বাসায় আমাকে আমন্ত্রণ করে খাওয়ালে, আমিও তোমাকে খাওয়াতে চাই। তখন শিয়াল বলল, তা তো অনেক ভালো কথা, কবে আসবো? তখন শিয়াল বলল, কালই আসো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। পরের দিন শিয়াল সারসের বাসায় গিয়ে হাজির হলো। তাকে দেখে সারস বলল, চলে এসেছো বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষায় করছিলাম, এসো বন্ধু, না হলে যে খাবার ঠান্ডা হয়ে যাবে। শিয়াল দেখলো দুনোটা কলসির ভিতর স্যুপ রাখা আছে। সারসটা বলল, দাঁড়িয়ে আছে কেন বন্ধু, খাওয়া শুরু করো। এই বলে সারস তার চিকন ঠোঁট কলসের ভিতর ঢুকিয়ে খেতে লাগলো, কিন্তু শিয়াল অনেক চেষ্টা করার পরও কিছুই খেতে পারলো না। তখন সারসটা বলল, স্যুপ কে খুশি তো? তারপর শিয়াল বলল, তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করছো নাকি? সারস বলল, তোমার কাছ থেকে তো এসব শিখেছি, কিছু মনে করো না, আমাকে আমন্ত্রণ করে যেমন করেছো আমিও তোমার সাথে তেমনই করেছি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। খরগোশ, কচ্ছপ ও পিঁপড়ে। এক বনে এক কচ্ছপ থাকতো, আর থাকতো একটা খরগোশ। একদিন তারা দুইজন একটা আম গাছের নিচে বসে গল্প করছিল। হঠাৎ গাছ থেকে একটা আম পড়লো। খরগোশ বলল, আমটা আমি খাবো। কচ্ছপ বলল, না, আজকে আমটা আমি খাবো। আর এই সামান্য বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে ভীষণ গন্ডগোল বেঁধে গেল। তখন ওই রাস্তা দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছিল। তখন পিঁপড়েটা বলল, তোমরা দুইজন কেন গন্ডগোল করছো? কচ্ছপ ও খরগোশ তাদের দুজনের গন্ডগোলের কারণ পিঁপড়ার কাছে জানালো। তখন পিঁপড়াটা বলল, তোমরা দুইজন একটা দৌড় প্রতিযোগিতা করো, যে জিতবে আমটা সে খাবে। কচ্ছপ বলল, পিঁপড়ে মশাই, আমি কিভাবে খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতা করব? ও তো জোরে জোরে দৌড়ায়, আর আমি তো আস্তে আস্তে যাই। পিঁপড়া বলল, না না, তোমাদের দুজনকে দৌড় প্রতিযোগিতা করতেই হবে, আর তা না হলে তোমরা দুইজন গন্ডগোল করতে থাকো, আমি চললাম। অবশেষে কচ্ছপ খরগোশের সাথে দৌড়াতে রাজি হলো। খরগোশ বলল, আমাদের কত দূর পর্যন্ত দৌড়াতে হবে? পিঁপড়ে বলল, সেটা তোমরা দুইজন মিলে ঠিক করে নাও। খরগোশ বলল, কচ্ছপ বন্ধু, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা দূরে ওই সাগু পর্যন্ত দৌড়াই, যে আগে ওখানে পৌঁছাতে পারবে সে আমটা খাবে। তখন তারা দুইজন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো, আর তাদের দৌড় প্রতিযোগিতা শুরু করলো। খরগোশ তো লাফিয়ে লাফিয়ে চলতে থাকলো, কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর খরগোশ বলল, বোকা কচ্ছপ, আমার সাথে দৌড়ে কেউ কখনো আমাকে হারাতে পারে। যাই হোক, কচ্ছপ তো অনেক দূরে, আমি না হয় একটু ঘুমিয়ে নেই। খরগোশ ঘুমিয়ে পড়লো, আর এরই মধ্যে কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রায় সাগু পর্যন্ত পৌঁছে গেল। খরগোশ ঘুম থেকে উঠে পিছনের দিকে তাকিয়ে দেখলো কচ্ছপের কোনো পাত্তা নেই। তখন সে সাগরের দিকে হাঁটতে লাগলো, আর সে দেখলো কচ্ছপ তার আগে সাগু পর্যন্ত পৌঁছে গেছে। কাউকে ছোট বলে দুর্বল ভাবতে নেই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। দুই বলদ। এক গ্রামে রমেশ ও জগা নামে দুই বলদ থাকতো। একদিন দুই বলদের রাস্তার ভিতর কথা বলছিল। রমেশ জগাকে বলল, কই যাস? জগা বলল, বাজারে যাই, মাথা ডিম আছে বিক্রি করমু। তারপর রমেশ বলল, শুনলাম তুই নাকি বলদ, বাজারে যাইয়া মাথার ডিম কিভাবে বিক্রি করবি? জগা বলল, তা তুই বুঝবি না, শুনলাম নাকি তুই অনেক জানস, বলতো আমার মাথা কি আছে? তুই যদি বলতে পারস তাহলে আমার মাথা থেকে দুইটা ডিম তোকে দিয়ে দেব। তারপর জগা বলল, এটা বলা তো অনেক সহজ, তোর মাথায় একটু সহজ করে দে। জগা বলল, না, পারবো না। আচ্ছা আচ্ছা, বলতেছি, আমার মাথা যা আছে তার গায়ের রং সাদা, আর বাংলে কুসুম লালও হতে পারে, আবার হলুদও হতে পারে। আর কই মুনা, কইলে তুই সবকিছু বুঝে ফেলবি। তারপর রমেশ বলল, ও বুঝে ফেলেছি, তোর মাথায় লেবু। জগা বলল, তুই আসলে একটা বলদ, তোর উত্তর হয় নাই, আমার মাথায় আসলে ডিম। রমেশ বলল, আহারে, আমি এই জিনিসটা সন্দেহ করেছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।
বোকা কাক। বনে অনেক পশু পাখির বসবাস। একবার এক চড়ুই পাখি আর কাকের মধ্যে বন্ধুত্ব হলো। প্রতিদিনই চড়ুই পাখির ওইখানে আসতো আর গল্প করত। চড়ুই খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করত, কিন্তু কাক ছিল খুব লোভী, দুষ্টু আর খটখট স্বভাবে। কয়েকদিন পর তারা একটা গ্রামে তারা দুইজন গল্প করছিল। তখন তারা দেখতে পেল এক কৃষক তার বাড়ির উঠানে ধান আর মরিচ শুকানোর জন্য দিচ্ছে। কাক তা দেখে চড়ুইকে বলল, চলো আমরা একটা প্রতিযোগিতা করি। চড়ুই বলল, কিসের প্রতিযোগিতা? কাক বলল, দেখি তুমি আগে ধানকে শেষ করতে পারো নাকি আমি। কাক আরো বলল, আমি আগে মরিচকে শেষ করব। চড়ুই বলল, না, আমি আগে ধানকে শেষ করব। কাক বলল, আর তুমি যদি আগে ধানকে শেষ করতে না পারো তাহলে কি হবে? চড়ুই বলল, যদি না পারি তাহলে তুমি আমার বুকের মাংস খাবে। আর যদি তুমি মরিচকে শেষ না করতে পারো তাহলে কি হবে? কাক বলল, তবে তুমি আমার বুকের মাংস খাবে। এই কথা বলে কাক আর চড়ুই ধান আর মরিচ খাওয়া শুরু করলো। চড়ুই একটা দুটি ধান খায় আর কাক খপা খপ একটা একটা করে মরিচ গিলে। কিছুক্ষণের মধ্যে কাক সব মরিচ খেয়ে শেষ করে ফেললো। চড়ুই তখন সেখানে সামান্য কিছু ধান খেতে পেরেছে। কাক বলল, কি ব্যাপার বন্ধু, আমি তো জিতে গেছি, এখন আমি তোমার বুকের মাংস খাবো। তোমার কি কিছু বলার আছে? চড়ুই বলল, কি আর বলবো বন্ধু, বন্ধু হয়ে যদি তুমি আমার বুকের মাংস খেতে পারো তাহলে খাও, আমি বাধা দিব না। তবে খাওয়ার আগে তোমার ঠোঁট দুটো ভালো করে ধুয়ে আসো, কারণ তোমার ঠোঁট সব সময় নোংরা থাকে। কাক চড়ুইয়ের এই কথা শুনে খুব রেগে গেল আর বলল, ঠিক আছে, আমি ঠোঁট ধুয়ে এখনই আসছি। এই বলে কাক ঠোঁট ধোয়ার জন্য সেখান থেকে চলে গেল। ঠোঁট ধোয়ার জন্য কাক বসুমতী নদীর কিনারায় যেয়ে বসলো আর নদীকে বলল, আমি তোমার পানিতে আমার দুটো ধুতে চাই চড়ুই পাখির বুক খাওয়ার জন্য। নদী বলল, তোমার নোংরা ঠোঁট দিয়ে আমাকে স্পষ্ট করবে না, গটি নিয়ে এসে পানি তুলে তারপর ঠোঁট ধু। কাক বলল, আচ্ছা ঠিক আছে, আমি গটি নিয়ে এখনই আসছি। এই কথা বলে কাক একটা মানুষের কাছে গিয়ে বলল, মানুষ দাও তো গটি, তুলবো পানি, দেবো ঠোঁট, তবে খাবো চড়ুইয়ের বুক। মানুষ বলল, আমার কাছে তো এখন গটি নেই, মাটি নিয়ে এসো, গটি বানিয়ে দিচ্ছি। কাক বলল, কিন্তু আমি মাটি খুঁড়বো কি দিয়ে? কুমোর বলল, মহিষের শিং দিয়ে মাটি খুঁড়তে পারো। কুমোর হচ্ছে মানুষের নাম, আপনাদের বোঝার স্বার্থে আমি মানুষ বললাম। তো যাই হোক, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হইতেছে মানুষের এই কথা শুনে কাক মহিষকে গিয়ে বলল, মহিষ দেও তো শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ধুবো ঠোঁট, তবে খাবো চোরের বুক। কাকের কথা শুনে মহিষ গেল রেগে আর সে কাককে মারার জন্য এগিয়ে গেল আর কাক ওইখান থেকে উড়ে গেল। তারপর সে একটা কুকুরের কাছে গেল এবং বলল, কুকুর মারবি মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, দেবো ঠোঁট, তবে খাবো চোরের বুক। কুকুরে বলল, আগে দুধ আনো, খেয়ে শরীরে জোর বাড়িয়ে নেই, তারপর মহিষ মারবো। কুকুরের এই কথা শুনে কাক একটা গাইয়ের কাছে গেল আর বলল, গাই দেও তো দুধ, খাবে কুকুর, হবে তাজা, মারবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, দেবো ঠোঁট, তবে খাবো চোরের বুক। গরু বলল, আগে ঘাস এনে দাও, তারপর দুধ নিব। গরুর এই কথা শুনে কাক একটা মাঠের কাছে যেয়ে বলল, মাঠ দাও তো ঘাস, খাবে গাই, দিবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মরবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, ডুবে ঠোঁট, তবে খাবো চোরের বুক। মাঠ বলল, গাছ তো অনেক আছে, কেটে নিয়ে যাও। কাক বলল, কিন্তু আমার কাছে তো কাস্তি নেই, কাটবো কি দিয়ে? মাঠ বলল, যাও আগে কাস্তি নিয়ে আসো। তখন কাক কামারের কাছে গিয়ে বলল, কামার দাও তো কাস্তি, কাটবে ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মরবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, দেবো ঠোঁট, তবে খাবো চোরের বুক। কামার বলল, আমার কাছে তো এখন আগুন নেই, আগুন নিয়ে আসো, আমি বানিয়ে দিচ্ছি তোমার কাস্তে। কাক বলল, আগুন কোথায় পাবো? কামার বলল, গৃহস্থের কাছে। কাক তখন এক গৃহস্থের কাছে গিয়ে বলল, গৃহস্থ ভাই, দাও তো আগুন, গর্বে কাস্তি, কাটবে ঘাস, খাবে গাই, দিবে দুধ, খাবে কুকুর, হবে তাজা, মরবে মহিষ, নিব শিং, খুঁড়বো মাটি, গর্বে গটি, তুলবো পানি, দেবো ঠোঁট, তবে খাবো চোরের বুক। তখন গৃহস্থ জ্বলন্ত আগুন আনলো আর বলল, কিসে করে নিবে? তুমি আগুন কি করে নিবে? তোমার কাছে তো কোনো থলে নেই। বোকা কাক তখন তার পাখনা সরিয়ে দিল আর বলল, এই আমার পাকার উপরে আগুন ঢেলে দাও। গৃহস্থ তখন আগুন কাকের পাকার উপরে ঢেলে দিল আর তখন আগুনে পুড়ে মারা গেল কাক। চোরের বুকের মাংস আর খাওয়া হলো না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। বিসমিল্লার বরকত এবং আল্লাহর উপর ভরসা। একটি গ্রামে এক রাখাল তার ছাগলগুলোকে নিয়ে বের হয়েছিল। ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোনায় বসে রইলেন। তার খুব দুশ্চিন্তা হচ্ছিল।
এমনিতে বৃষ্টিপাত হচ্ছে না, তারপর গ্রামের বেশিরভাগ জায়গায় গাছগুলো গরু ছাগলে খেয়ে ফেলেছে, যার কারণে তার এবং গ্রামবাসীর গরু ছাগলেরা ঠিক মতন খেতে পারছে না। একদিন সেই লোকটি তার ছাগলগুলিকে নিয়ে পাশের একটি গ্রামে চলে গেল। সেখানে প্রায় একই অবস্থা, কিন্তু সে খেয়াল করলো নদীর ওই পাশে তাজা ঘাস আছে, কিন্তু নদীর স্রোত এতই বেশি যে ছাগলগুলোকে নিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব। সেদিন ছিল জুম্মার দিন। রাখাল তার ছাগলগুলোকে বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে গেল। সে সময় খুতবা চলছিল। মসজিদের এক আলেম বয়ান করছিলেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তার যে কতটা বরকত হয় এটা নিয়ে বয়ান করছিলেন। ওই এলাকায় এটি ছিল রাখালের প্রথম জুম্মা। আলেমের এই কথাটি তার বেশ মন জয় করে ফেললো। সে নামাজ শেষে ফিরে গিয়ে তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লাহ বলে স্বাচ্ছন্দ্যে নদীটা পার হয়ে গেল। এভাবে সে প্রতিদিন একই কাজ করতে থাকলো। তার ছাগলগুলো অন্যদের ছাগলের তুলনায় বেশ মোটা এবং স্বাস্থ্যবান হয়ে গেল। এটা দেখে গ্রামবাসী রাখালকে জিজ্ঞাসা করলো যে সে ছাগলগুলোকে কি খাওয়ায়, যার কারণে তার ছাগলগুলো এত স্বাস্থ্যবান হলো। রাখালটি ছিল খুবই সৎ এবং সৎ সরল। সে নির্দ্বিধায় বলে দিল সে জুম্মার খুতবায় বিসমিল্লাহ বরকতের কথা শুনে খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তারপর থেকে সে প্রতিদিন বিসমিল্লাহ বলে নদীটি পার হয়। কথাটি শুনে সবাই অবাক হলো, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। সবাই চলে গেলেও একজন সেখানে দাঁড়িয়ে রইল। সে তার সাথে পরের দিন সকালেও এলাকাতে যাবে, সেও নদীটা পার হয়ে দেখবে। পরের দিন সকালে রাখালের সাথে সেই লোকটি গেল নদীতে। তখন নদীতে উতাল পাতাল ঢেউ চলছে। সেই লোকটি সাথে করে একটা রশি নিয়ে গিয়েছিল। এই রশিটি তিনি নিজের গায়ে বাঁধলেন এবং একটি অংশ গাছের সাথে বেঁধে নিলেন যাতে তিনি নদীর স্রোতে ভেসে না যান। এবং বয়ে বয়ে বিসমিল্লাহ পরে যেই না নদীতে পা দিলেন তখনই তিনি পিছলে পড়ে গেলেন। নদীর স্রোত তাকে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু তার শরীরটা রশি দিয়ে বেঁধে থাকার কারণে সে কোনোভাবে রক্ষা পেল। এটা দেখে রাখাল বেশ অবাক হলো, কেননা এমনটি আবার কথা নয়। রাখাল নিজে বিসমিল্লাহ পরে তার ছাগলগুলিকে নিয়ে নদীর উপরে চলে গেল। তাদের কোনো সমস্যা হলো না। এটি দেখে লোকটি অবাক হয়ে চেয়ে রইল। রাখাল ছাগলগুলিকে নদীর উপরে রেখে আবার ফিরে এসে লোকটিকে বলল, ভাই, আমি তোমার ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম, কিন্তু যখন ছাগলগুলিকে নদীর উপরে রেখে আবার ফিরে আসলাম তখন আমার মাথা চিন্তা এলো, আমি মনে হয় তোমার সমস্যাটা ধরতে পেরেছি। তখন লোকটি বলল, কি সমস্যা বলুন তো ভাই? রাখাল দৌড়ে দিয়ে বাঁধা গাছের দিকে ইশারা দিয়ে বলল, ভাই, এই রশিটাই তোমার সমস্যা। এই রশিটাই তোমার বিসমিল্লাহ বরকতকে নষ্ট করে দিয়েছে, কেননা তোমার বিসমিল্লাহ এবং আল্লাহর চেয়ে এই রশিটার উপর ভরসা বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা তোমার দায়ভার রশিটার উপর ছেড়ে দিয়েছে। আর যা হবার তাই হলো। সে জুম্মার মৌলভী সাহেবের বিসমিল্লাহ বরকতের খুতবা আমার অন্তরে গেঁথে গিয়েছিল, যেটা আমি অন্তরে ধারণ করেছিলাম, আর আল্লাহর সেটার মান রেখেছেন। কিন্তু তুমি বিসমিল্লাহ বললেও তোমার ভরসাটা ছিল দড়ির উপরেই, যার কারণে যা হবার তাই হলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। বোকা বাঘ ও চালাক গরু। গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত বাঘ, শিয়াল, হাতি আরো অনেক প্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু। সে সব প্রাণীকে ভয় দেখিয়ে খাবার জোগাড় করে নিত, আর অন্য প্রাণীদের ভালোমতো খেতে দিত না। তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসতো না। একদিন বাঘ খাবার না পেয়ে বলল, 2 দিন হয়ে গেছে, কোনো শিকার দেখা নেই, কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি। এমন সময় তার সামনে দিয়ে যাচ্ছিল এক কুকুর। তখন বাঘ কুকুরকে ডাক দিয়ে বলল, এই কুকুর, এদিকে হায়, গত 2 দিন ধরে শিকার পাচ্ছি না। যদি তোর জীবন বাঁচাতে চাস, এখন আমার জন্য কোনো শিকার ধরে নিয়ে আয়, আর যদি শিকার আনতে না পারিস তাহলে তোকে খেয়ে আমার পেটের খিদা মিটাবো। তখন কুকুর বলল, আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে কুকুর দুঃখী মন নিয়ে শিকারের খুঁজে চললো। কিছুক্ষণ পর কুকুর খাবার নিয়ে বাঘের কাছে আসলো আর বলল, তোমার খাবার, তুমি এখন খাও, আমি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে গেল। একদিন বাঘ খিদার জ্বালা সহ্য করতে না পেরে বলল, বেশ কয়েকদিন হয়ে গেল, আশেপাশে কাউকে দেখছি না, সবাই গেল কোথায়? এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল। তখন বাঘ শিয়ালকে ডেকে বলল, তখন শিয়াল মনে মনে বলল, শিওর এখন নিশ্চয়ই কোনো শিকার আনতে বলবে। এই শয়তান বাঘ কবে যে তার হাত থেকে মুক্তি পাবো কে জানে। তখন বাঘ শিয়ালকে ডাক দিয়ে বলল, কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয় পালাচ্ছিস তাই না? এদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না। শুন, আমি যদি নিয়মিত শিকার না পাই তাহলে এক এক করে জঙ্গলে সব খেয়ে আমার পেটের খিদা মিটাবো। তাড়াতাড়ি আমার জন্য শিকার নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার নিয়ে আসলো আর শিয়াল বলল, এই যে বাঘ মামা, তোমার খাবার, এখন তুমি পেট ভরে খেয়ে নাও।
তখন বাঘ বলল, এবার তুই চলে যা আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই, না পেলে সব কয়টার গাড় মটকাবো বলে দিলাম। তখন শিয়াল বলল, ঠিক আছে বাঘ মামা। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেছে, কারো কোনো খোঁজ নেই আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না। ভীষণ রেগে আছে বাঘ। এমন সময় দেখলো এক শিয়াল তার দিকে আসছে। বাঘ তখন রেগে বলল, বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না, তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে, তুই মনে হয় কাউকে বলিসনি। আজ তোকে খেয়ে আমার পেটের খিদা মিটাবো। তখন হরিণ বলল, আমাকে খেও না, আমার কথা শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। বাঘ তখন বলল, কি সুখবর বল দেখি। শিয়াল তখন বলল, আমি একটা বড় গরু সন্তান পেয়েছি, যা তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয় দেখাতে হবে না। কিন্তু তখন বাঘ বলল, কিন্তু কি? তাড়াতাড়ি গিয়ে শিকার নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে। শিয়াল বলল, পাশের গ্রামের এক লোকের গরুর খামার আছে আর তার থেকে একটা গরুর ঘাস খাওয়ার জন্য মাঠে বেঁধে রেখে গেছি। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু কি করে আনি? আমি তো একটা ছোট প্রাণী, আমি তো তাকে নিয়ে আসতে পারবো না। এই কথা শুনে বাঘ বলল, কোথায় সে গরু? আমাকে নিয়ে চল সেখানে। তখন শিয়াল গরুকে দেখিয়ে বলল, এই যে বাঘ মামা, তোমার শিকার, আমি এখন চললাম। তখন বাঘ বলল, এই গরু, আজ আমি তোকে খাবো। এই কথা শুনে গরু বলল, এ কি গো মামা, শেষমেশ তুমি আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? বাঘ রেগে বলল, তোর এসব জেনে কাজ কি? আমার খিদা লেগেছে, আমি তোকে খাবো। গরু বলল, সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হয়ে যাবে। বাঘ তখন বলল, লোকসান মানে কি? কি বলতে চাস তুই? গরু বলল, দেখো না, আমার মালিক আমাকে কেমন খুঁটার সাথে বেঁধে রেখে গেছে। মাঠে এত ঘাস, অথচ আমি খেতে পারছি না। আমার নাগালের ভেতর যা ঘাস ছিল তা কখন খেয়ে শেষ করেছি। বেশি বেশি না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে এখন যতটুকু মাংস আছে তা খেয়ে তোমার কি পেট ভরবে বুঝি? তখন বাঘ বলল, তোর মালিক দেখছি বেজায় বোকা। গরু বলল, তুমি ঠিকই বলেছ, আমি রোজ এত দুধ দেই, এগুলো খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না। বাঘ বলল, তোর এসব কেন কেন আমার একদমই ভালো লাগছে না, এবার চুপ হ, আমি তোকে এখনই খাবো। গরু তখন বলল, সে তো খাবেই, তবে খাওয়ার আগে তুমি একটা কাজ করো, তাহলে আমারও পেট ভরবে, সাথে তোমারও পেট ভরবে। এই কথা শুনে বাঘ বলল, কি কাজ শুনি? গরু বলল, গলা দড়িটা খুলে দিয়ে যাও, আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নেই, তারপর তুমি আমাকে খেও। বাঘ বলল, বেশ চমৎকার বুদ্ধি, আমার ভালো লেগেছে, এখন তো দড়িটা খুলে দিচ্ছি, বিকালে এসে তোকে খাবো। এই বলে গরু দড়িটা কেটে বনের পথে রওনা দিল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। বিকালে বাঘ এলো আর বলল, ঘাস তো খেয়েছিস তাই না, এখন আমি তোকে খাবো। গরু বলল, আরে বাঘ মামা, খেও খেও, এত তারা কিসে তোমার? দেখো আমি সারাদিন খুব অল্প পরিমাণে ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে আর কতটুকু মাংস হয়েছে বলো? বাঘ বলল, তাই তো দেখছি, আমি তোরে খুলে দিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? গরু বলল, তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, তাতে তোমার পেটই ভরবে না, তুমি বরং একটা কাজ করো। বাঘ বলল, আবার কি কাজ? তুই তো দেখছি আমাকে খুব খাটাতেছস। গরু বলল, সেরকম খাটনির কাজ না, বলছি শোনো, কাল আমার মালিক আমাকে এখানে কোটার সাথে বেঁধে রেখে যাবে, তুমি কাল এসে দড়িটা কেটে দিয়ে যেও, আমি অনেক বেশি ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে রাখবো। এই কথা শুনে বাঘ বলল, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাই হবে, কিন্তু কাল বিকালে তোকে আমি খাবোই, এই বলে দিলাম। গরু বলল, অবশ্যই খাবে মামা, তুমি একদমই চিন্তা করো না। পরের দিন সকালে এসে আবারও গরুর দড়ি কেটে দিল, তারপর বনে চলে গেল। বিকালে বাঘ এসে দেখলো মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি। বাঘ তখন রেগে মেগে বলল, গরু, তুই তো দেখছি বড্ড ফাঁকি দিচ্ছিস, আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি, আমার সাথে চালাকি করছিস। গরু বলল, সে কি গো মামা, চালাকি করবো কেন, আমি তো সারাদিন ঘাস খেয়ে চলেছি, এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে শেষ করা কি চারটিখানি কথা নাকি? তুমি কাল এসে আবার আমার দড়ি কেটে দিয়ে যেও, কাল আরো অনেক ঘাস খেয়ে ফেলবো, আমি কথা দিচ্ছি তোমায়, 3 দিনের ভিতর মাঠে সব ঘাস খেয়ে শেষ করে ফেলবো। তখন দেখো আমায় দেখতে কতটা নাদুস নুদুস লাগে, তখন তুমি আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এই কয়েকদিন না হয় ছোটখাটো পানি মেরে তোমার পেটটা চালিয়ে নাও, তারপর আমি তো আসি তোমার পেট ভরাতে। একদিনের ভিতরে গরু মাঠে সব ঘাস খেয়ে শেষ করে ফেললো। শুধু মাঠের কোণে পুকুর পারে একটা বড় গাছের তার তলায় কিছু ঘাস রইল। পরের দিন বাঘ এসে বলল, আজকে তো তোকে খাবোই, 4-5 দিন ধরে না খেয়ে আসি তোকে খাবো বলে, আজ আর তোর কোনো নিস্তার নেই। গরু বলল, হ্যাঁ বাঘ মামা, বসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, আমি প্রস্তুত, আমাকে খাওয়ার আগে দড়িটা আরেকবার খুলে দাও। বাঘ বলল, এই বেটা গরু, তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি,
গরু বলল, রাগ করছো কেন? 5 দিন অপেক্ষা করতে পেরেছো, আর কিছু সময় অপেক্ষা করতে পারবে না? দেখো ওই গাছের নিচে এক গাছ পরে আছে, ওইটা খেয়ে আসি। ওইটা আর পরে থাকবে কেন? তারপর তুমি আমাকে পেট ভরে খেও। বাঘ বলল, আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি, আজ আর জঙ্গলে যাব না, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন জিরাবার জন্য বসলো, তখন গরু গিয়ে পুকুরে নেমে পড়লো। পুকুরে একেবারে মাঝখানে চলে গেল। পুকুরটাতে পানিও কম ছিল, কাদা ছিল বেশি। তখন গরুটা বলল, ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো ওখানে। এই কথা শুনে বাঘ বলল, এই গরু, এটা তুই কি করলি? আমাকে ফাঁকি দিয়ে পানিতে নেমে পড়লি? কি ভাবছস আমি পানিতে নামতে পারবো না? এই বলে বাঘ নেমে পড়লো পুকুরে। কিন্তু এই কয়েকদিন না খেয়ে বাঘ খুব দুর্বল হয়ে গেছে, তাই সে গরুকে ধরার আগেই সে কাদায় আটকে গেল। বাঘ বলল, তুই আর লাভ দেওয়ার জায়গা পালি না, এতদিন ঠগিয়ে তুই বনের সব গাছ খেয়ে নিয়েছিস, এখন যখন আমি তোকে খাবো তখন তুই এই কাজ করলি। বেটা, এখন তো আমার সাথে তোকেও মরতে হবে। তখন গরু এসে বলল, তোমার কি কোনো মালিক আছে? এই কথা শুনে বাঘ বলল, এই বেটা, আমি হলাম এই জঙ্গলের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজে বনে রাজ করি। গরু বলল, তুমি এখানে দুর্বল মামা, একটু পরে আমার মালিক আসবে আর আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। তখন বাঘ বড় বড় চোখ করে গরুর দিকে তাকিয়ে রইল। সন্ধ্যায় গরুর মালিক এসে গরুকে এখান থেকে তুলে নিয়ে গেল, আর বাঘ সেই পুকুরের কাদায় আটকে রইল। তো যাই হোক, আজকে গাধার বুদ্ধি। অনেকদিন আগের কথা, এক গ্রামে একজন কৃষক ছিল। তার ছিল একটি গাধা ও একটি গরু। কৃষক গাধাকে দিয়ে মালামাল টানাতো আর গরুকে দিয়ে হাল চাষ করত। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগারে কাজ করে গরু যখন ঘরে ফিরলো, তখন অতিরিক্ত পরিশ্রম করার কারণে গরু বিড়বিড় করে কি জানি বলতে শুরু করলো। গরুকে বিড়বিড় করতে দেখে গাধা গরুকে বলল, বিড়বিড় করে কি বলতেছ? তারপর গরু বলতে শুরু করলো, তোরা তো গাধা, তোরা আমাদের কষ্ট কি বুঝবি? এই কথা শুনে গাধা বলে উঠলো, তোরা যেভাবে বোঝা টানস আমরা তো সেভাবে বোঝা টানি। তারপর গরু বলল গাধাকে, বোঝা টানা ছাড়া আর কোনো কাজ করতে হয় না, কিন্তু আমরা জমি চাষ করা, ফসল মালাই করা, এসব কষ্টের কাজ আমাদের করতে হয়। গরুর কষ্টের কথা শুনে গাধার মন খারাপ হয়ে গেল। গরুকে কষ্টের হাত থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো। তারপর গাধা বলতে শুরু করলো, শোন, সকালে যখন মালিক তোকে নিতে আসবে তখন তুই অসুস্থ হওয়ার ভান করবি। তারপর গরু বলল, ঠিক আছে। এর পরের দিন সকালবেলা কৃষক এসে গরুকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তাই ব্যর্থ হয়ে কৃষক সেখান থেকে বেরিয়ে এলো আর অন্য উপায় বের করার জন্য চিন্তা করলো। তারপর গরু গাধাকে বলল, ধন্যবাদ। উত্তরে গাধা বলল, দেখলে আমার বুদ্ধিটা কেমন কাজে এসেছে? কিন্তু গাধার এই বুদ্ধি বেশিক্ষণ থাকলো না। কিছুক্ষণ পর কৃষক আবার ফিরে আসলো সেখানে। কৃষক বলল, আজকে গরুর বদলে তোকে যেতে হবে মাঠে। গাধাকে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করালো কৃষক। এরপর দুপুরে খাওয়ার জন্য একটা গাছের নিচে গিয়ে বসলো। তখন গাধা মনে মনে বলল, গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বড় বিপদে পড়ে গেলাম। সত্যি একটা গাধা, তা না হলে এমন বোকামি কেউ করে? এসব ভাবতে ভাবতে গাধা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। হঠাৎ সে গরুকে দেওয়া বুদ্ধিটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী গাধা মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়লো। তারপর গাধা চিৎকার করতে লাগলো। গাধা চিৎকার শুনে কৃষক ছুটে আসলো। এরপর তাকে মাঠের থেকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু গাধাকে কিছুতে ওঠাতে পারলো না। এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে মারতে শুরু করলো। পেটাতে পেটাতে কৃষক বলল, আজ যদি তুই কাজ না করিস তোকে আজকে মেরেই ফেলবো। গাধা দেখলো অবস্থা বিপজ্জনক, তাই সোজা হয়ে দাঁড়ালো। তারপর কাজ করতে লাগলো। কাজ করার সময় গাধা বিড়বিড় করে বলে উঠলো, যেভাবে হোক আজ রাতে গরুকে পটাতে হবে, যাতে কাল সকাল থেকেই মাঠে আসি। তো যাই হোক, সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরলো গাধা। গাধাকে দেখে গরু বলে উঠলো, এবার নিশ্চয় বুঝতে পারছস কি কঠিন ও কঠোর কাজ করতে হয় আমাদের। তারপর গাধা বলল, না না, মোটেও কঠিন কাজ না, আমার তো মনে হলো খুবই আরামদায়ক ও সোজা কাজ এটা। কিন্তু অন্য একটা বিষয়, আমার মন খুবই খারাপ, তোকে বললে তুই কষ্ট পাবি। তারপর গরু বলল, আলসার চেয়েও কষ্টের কাজ আছে নাকি? ঠিক আছে, খুলে বল, কষ্ট পাবো না। তারপর গাধা বলতে শুরু করলো, তেমন কিছু না, আজ দুপুরে মাঠে যখন কাজ করছিলাম তখন মালিক তার একজন বন্ধুকে বলছিল আমার গরুটা অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় আর বাঁচবে না। তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় গরুটাকে জবাই করে ফেলবো। এই কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো আর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যদি তাই হয় কাল থেকে কাজে লেগে পড়বো, মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। তোর মতন গাধার বুদ্ধিতে চলতে গিয়ে তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে।
আর কোনোদিন তোর কথা শুনবো না। পরের দিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতেই গরু এক লাফে উঠে দাঁড়ালো। তখন কৃষক গাধা ও গরু দুটোকে নিয়েই মাঠের দিকে রওনা হলো। যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বলল, তুই আরো একটা লাঙ্গল জোয়াল নিয়ে আয়, গাধাকেও আজ থেকে গরুর পিছে পিছে হাল চাষ করতে হবে। আর শোন, আর একটা মোটা লাঠিও নিয়ে আসিস, গাধা যদি আবার তেরিং বেরিং করে লাঠি দিয়ে বাড়ি দেব। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। জান্নাতের পানি। অনেকদিন আগের কথা, এক মরুভূমিতে থাকতো এক বেদুইন। একদিন মরুভূমিতে অনেক গরম পড়ছিল। বেদুইন গরম সহ্য করতে না পেরে বলল, বাতাসের পরিবর্তে যেন আগুন বয়ে যাচ্ছে, এদিকে দুর্ভিক্ষের কারণে লোকজন যে না খেয়ে মরে যাচ্ছে, ঘরেতেও কোনো খাবার দাবার নেই, শেষ পর্যন্ত কি আমাদেরকেও না খেয়ে মরতে হবে? আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন, এখন কি খেয়ে বাঁচবো? আরে শুনেছি আমাদের জাহাপনা নাকি অনেক দয়ালু, সব গরিব দুঃখীদের সাহায্য করেন। আমি তো তার কাছে গিয়ে আমার অবস্থা কথা জানাতে পারি। যদি কোনো কিছু পাই তাহলে সেটা দিয়ে না হয় ব্যবসা শুরু করব। হ্যাঁ, সেই ভালো, আজই রওনা হতে হবে। খাবার দাবার কিছু নেই এখন, একমাত্র এই পানিটাই আমার সম্বল। বেদুইন তখন রাজপ্রাসাদের দিকে রওনা হলো। আরতে আরতে এক পর্যায়ে এসে বিশাল মরুভূমি পাড়ি দিয়ে অবশেষে সবুজ ভূমিতে এলো। সবুজ ভূমিতে এসে বেদুইন বলল, আর আরতে পাচ্ছি না, খিদায় গলা শুকিয়ে একেবারে যে কাঠ হয়ে গেল। এখন পানি কোথায় পাবো? পানি না পেলে এখানে কোথাও পরে মরে থাকতে হবে। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনার সাহায্য ছাড়া এখন আর কোনো বাঁচার উপায় নেই। এখন তো তাছাড়া আর কোনো পথও দেখছি না, এখানে পরে মরে থাকাচ্ছে সামনে গিয়ে দেখি, যদি আল্লাহ তাআলা দয়া করেন। তখন বেদুইন হাঁটতে হাঁটতে কিছু একটা দেখতে পেল আর বলল, ওরে ওইটা কি দেখছি আমি? ওইটা কি পানি মনে হচ্ছে না? একটু কাছে গিয়ে দেখি তো। আরে এটা তো পানি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করছো। তখনই ধরে গিয়ে বিসমিল্লাহ বলে সেই পানি পান করলো। পানি পান করার পর বলল, এই যে অমৃত, আমি জীবনও এই পানি পান করি নাই। পানি এত মিষ্টি কি করে হয়? না না, এটা কোনো সাধারণ কোনো পানি না, এটা তো জান্নাতের পানি। আর জান্নাতের পানি ছাড়া আর কোনো পানি হতে পারে না। এ নিশ্চয় আল্লাহ দয়া করে আমার জন্য এই পানি পাঠিয়েছেন। আল্লাহ, সকল প্রশংসা শুধুমাত্র তোমার জন্য। এখন তো আমি জাহাপনার কাছে যাচ্ছি, এই পানি যদি আমি জাহাপনাকে দিতে পারি তাহলে তিনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। যাই, ওর জন্য অল্প কিছু পানি নিয়ে যাই। তারপর মহারাজের জন্য কিছু পানি নিয়ে আবার রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। অবশেষে কয়েকদিন হাঁটার পর বেদুইন মহারাজের সাথে সাক্ষাৎ করতে পারলেন। মহারাজের কাছে গিয়ে সালাম দিলেন। মহারাজ সালামের উত্তর দিয়ে বললেন, কে তুমি? এখন কুদ্দুস বললেন, এই রাজ্যের শেষ প্রান্তে যে মরুভূমি আছে সেখানে আমি জন্ম থেকে বড় হয়েছি। দুর্ভিক্ষে আমাদের এলাকার মানুষ সব মারা যাচ্ছে, অভাবে পড়ে আমি আপনার কাছে এসেছি। তবে আমি নিঃস্ব হলেও একেবারে খালি হাতে আসিনি, আপনার জন্য নিয়ে এসেছি এক মহামূল্যবান উপহার। মহারাজ বললেন, তাই নাকি? তো কেমন উপহার দেখি তো। বেদুইন তখন বললেন, আমি যখন প্রায় মারা যাচ্ছিলাম ঠিক তখনই আল্লাহ দয়া করে শুধুমাত্র আমার জন্য পানি পাঠিয়েছেন। সে পানি এত মিষ্টি, এত চমৎকার, পৃথিবীতে যার কোনো তুলনা হয় না। তখনই মহারাজ বললেন, কি বলছো তুমি? সত্যি বলছো? দাও দেখি কেমন সেই পানি। তখন মহারাজ আগ্রহ সাথে পানি পান করলেন আর বললেন, সত্যি এই পানির মতো পানি আমি আগে কোনোদিন পান করিনি। তুমি যে এত কষ্ট করে আমার জন্য এই পানি নিয়ে এসেছ, এর জন্য আমি তোমার কাছে সত্যি কৃতজ্ঞ। আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, এটা তোমার সারা জীবন চলার জন্য যথেষ্ট। এটা নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, এখান থেকে বেরিয়ে সামনে যাওয়া দরকার নেই। তখন বেদুইন বলল, জাহাপনা যা আদেশ, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। জাহাপনা সত্যি আপনি মহান। এই বলে বেদুইন সেখান থেকে চলে গেল। বেদুইন চলে যাওয়ার পর রাজপ্রাসাদের একজন বলল, জাহাপনার প্রতিটা কথা ও কাজ করলেনময়, সবকিছু থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি, কিন্তু আজ আচরণটা ঠিক বুঝতে পারলাম না। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো সেখান থেকেও কিছু শিখতে পারতাম। এই কথা শুনে মহারাজ বললেন, তুমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছ? তখন রাজপ্রাসাদে এসে লোকটা বলল, অন্যান্য দিন কোনো হাদিয়া আইলে আপনার অবশিষ্ট অংশটুকু সবাইকে ভাগ করে দিতেন, কিন্তু আজ করেননি। অন্যদিকে বেদুইন এখান থেকে বেরিয়ে সামনে যেতে নিষেধ করেছেন। তখন মহারাজ বললেন, এই কথা? তাহলে শোনো, তোর পানির মতো দুর্গন্ধযুক্ত পানি আমি জীবনে কোনোদিন পান করিনি। তখন রাজপ্রাসাদের লোকটা বলল, যা আপনার সাথে এত বড় বেয়াদবি। তখন মহারাজ বলল, বেচারা সারা জীবন মরুভূমির লবণ পানি পান করে বড় হয়েছে, মিষ্টি পানি স্বাদ কোনোদিন পাইনি। কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, আসার সময় হয়তো কোথাও বৃষ্টি জমা পানি পেয়েছিল, আর তৃষ্ণার অবস্থায় বৃষ্টি পানি পেয়ে হয়তো এটাই তার কাছে জান্নাতের পানি মনে হয়েছিল। আহারে, কত আশা নিয়ে অসহায় লোকটি আমার কাছে এসেছিল, আমাকে খুশি করতে চেয়েছিল। আমি যদি তোমাদের কাউকে পানিটুকু পান করতে দিতাম তাহলে সব রহস্য ফাঁস হয়ে যেত। শুধু শুধু মানুষটা তোমাদের সবার সামনে লজ্জিত হতো। আর আমি সামনে যেতে নিষেধ করেছি, কারণ হলো সামনে কিছু দূর গেলেই দলফুরা নদী, আর দলফুরার কাছে পানি তুচ্ছ। সে সেখানে গেলে তার ভুল বুঝতে পারতো এবং সারা জীবন আফসোস করতো। সে সারা জীবন বলতো, আয় হায়, আমি মহারাজকে কি পানি দিয়ে আসলাম। আমি চাইনি আমার
কোনো প্রজা কষ্ট পাক, আমি চাই আমার সকল প্রজা সব সময় সুখে শান্তিতে থাকুক। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। শিয়ালের শাস্তি। এক চাষি হাঁস পালন ও জমি চাষ করে তার জীবিকা নির্বাহ করত। চাষির বাড়ির পাশে ছোট্ট একটি জঙ্গল ছিল, সেখানে থাকতো এক শিয়াল। শিয়াল প্রতি রাত্রে হাঁস চুরি করে খেত। এভাবে শিয়াল প্রতি রাত্রে একটি করে হাঁস খেত। এমন করে কয়েকদিন চললো। এক রাতে খুবই বৃষ্টি হলো। শিয়াল বলল, আজ রাতে তো খুবই বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরে বৃষ্টি কমলে রওনা দেব হাঁস খাওয়ার জন্য। তারপর বৃষ্টি একটু কম হলে শিয়াল হাঁস খাওয়ার জন্য রওনা দিল। কিন্তু বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেল আর তার পায়ের চাপ পড়লো মাটিতে। হাঁস খেয়ে সে ফিরলো তার ঘরে। পরের দিন চাষি হাঁস ছেড়ে দেওয়ার জন্য গেল, আর সে যাওয়ার সময় দেখলো কার যেন পায়ের চাপ। তারপর চাষি হাঁস গুনতে শুরু করলো, দেখলো তার 5টা হাঁস কম। সে বুঝতে পারলো যে এই কামটা কে করতে পারে। তার চাষি শিয়ালকে মারার জন্য টপ পাতলো। সে গাছের আড়ালে বসে রইল, কখন শিয়াল ফাঁদে আটকা পড়ে এই অপেক্ষা রইল। এদিকে প্রতি রাতের মতন শিয়াল এলো হাঁস খেতে। কোনো দিকে না তাকিয়ে সোজা সে কাছার দিকে এগোলো। তখন চাষি ফাঁদের দড়ি ধরে দিল এক টান, তখন শিয়াল আটকা পড়ে গেল। তারপর তাকে আগুনে পুড়ে মেরে ফেললো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। দয়ালু জলপরি ও হরিণ। এক জঙ্গলে শের খান নামে এক নির্দয় সিংহ থাকতো। জঙ্গলের অন্য সব জীবজন্তু সিংহকে অনেক ভয় পেত। শের খান যখনই জঙ্গলে বের হতো তখন অন্যজন তাকে দেখে যার যার ঘরে চলে যেত। শের খানের যাকে খেতে ইচ্ছে হতো সে তাকে ধরে খেত। সে বুড়ো বাচ্চাদেরও ছাড়তো না। জঙ্গলের সবাই শের খানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। আর এদিকে যে শের খানের মন্ত্রী বাঘিরা নামে যে একটা বাঘ ছিল, সেও শের খানের থেকেও আরো বেশি নির্দয় ছিল। বাঘিরা প্রতিদিন জঙ্গলের অন্যদের সম্পর্কে শের খানের কাছে উল্টাপাল্টা বলে বেড়াতো, আর তাকে বলতো যে এখন জঙ্গলের কোন কোন পশু পাখি তরতাজা হয়েছে। শের খান তার মন্ত্রী বাঘিরার সব কথার উপর চোখ বুঝে বিশ্বাস করত। একদিনের কথা, জঙ্গলে খুব বড় খরা মৌসুম এলো। জঙ্গলে সব পুকুর শুকিয়ে গেল, শুধু একটা বাদে। শের খান আর মন্ত্রী বাঘিরা সে পুকুর থেকে পানি খাচ্ছিল। তখন মন্ত্রী বাঘিরার মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। তখন সে শের খানের দিকে তাকিয়ে বলল, মহারাজ, জঙ্গলের সব পুকুর শুকিয়ে গেছে, শুধু এই একটি পুকুর এখনো শুকায়নি। তখন সিংহ বলল, তোমার এই কথা বলার উদ্দেশ্য কি বন্ধু? তখন বাঘ বলল, আমার এই কথা বলার উদ্দেশ্য এটাই যে যদি এই জঙ্গলের সব পশু পাখি এখানকার পানি খেতে শুরু করে তাহলে এই পুকুরের পানি সব শেষ হয়ে যাবে। তখন শের খান বলল, তুমি আমার সব থেকে বিশ্বাস্ত মন্ত্রী, আর তুমি বন্ধু আমার কত খেয়াল রাখো। এই বলে শের খান তার মন্ত্রী বাঘির সাথে তার গোয়ায় পৌঁছালো। আর মন্ত্রী বাঘিরা সারা জঙ্গলে এটা বলল, এখন থেকে জঙ্গলের কোনো জীবজন্তু ওই পুকুরে গিয়ে পানি পান করবে না। যদি কোনো প্রাণী পানি খাওয়ার সময় ধরা পড়ে তখন তাকে ওখানে মেরে ফেলা হবে। শের খানের এমন সিদ্ধান্তে জঙ্গলের পানি খুব অসহায় বোধ করছিল, কিন্তু কারো এত সাহস ছিল না যে এই সিদ্ধান্ত না মানার। কেননা শের খান আর বাঘির জুটি খুব শক্তিশালী ছিল। কিছুদিনের মধ্যে জঙ্গলের প্রাণীরা পানির তৃষ্ণায় এদিক ওদিক ছুটতে থাকলো। কিছু সময় পর জঙ্গলের সব প্রাণীরা এক জায়গায় জড়ো হলো। হাতি ভাইয়া, যে সবার থেকে বেশি বুঝদার ছিল, সবার দিকে তাকিয়ে সে বলল, আমরা এভাবে আর কত সময় তৃষ্ণার্ত অবস্থায় থাকবো? আর বেশি কিছুদিন যদি এভাবে চলে তাহলে ধীরে ধীরে আমরা সবাই মরতে শুরু করব। মিন্টু বানর, যে বুঝদারিতে হাতির পরের অবস্থানে ছিল, ও হাতির দিকে তাকিয়ে বলল, আমরা কি করতে পারি হাতি ভাই? ওদের দুজনের সাথে আমরা তো মোকাবেলা করতে পারবো না। এরপর হাতি বলল, আমার মনে হয় এখন উচিত এটাই হবে, সবাই এই জঙ্গল থেকে অন্য কোনো জঙ্গলে চলে যাওয়া। তখন বানর বলল, আমি পাশের বনে ঘোরাঘুরি করে থাকি, সেখানকার অবস্থা আমাদের মতোই, সবখানে তুমি শের খানের মতোই রাজা পাবে। বানরের কথা শুনে হাতি হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। আর ওখানে থাকা অন্য সবাই নিরাশ হয়ে যার যার ঘরে উদ্দেশ্যে রওনা হলো। বেশ কিছুক্ষণ কেটে গেল। ওই জঙ্গলে আবু আর গবু নামে দুই হরিণ ভাই থাকতো। আবু হরিণ গবু হরিণের থেকে বয়সে বড় ছিল। একদিনের কথা, আবু হরিণ গভীর ঘুমে ঘুমাচ্ছিল, আর গবু হরিণ পানি তৃষ্ণায় তখন নিজে নিজেই বলতে থাকলো, জঙ্গলে সব জানোয়ার মূর্খ হয়ে গেছে, আমার তো পানি তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আমি যদি এখন পানি পান না করি তাহলে আমি এমনিতেই মরে যাব। এর থেকে ভালো এটাই, পানি পান করেই মরি। এই বলে সে নিজে প্রাণের মায়া না করে সুজা সেই জঙ্গলের পুকুরে ওখানে গিয়ে পৌঁছালো। আর সেখানে গিয়ে পানি পান করতে থাকলো। গবু পুকুরে পানি খাচ্ছিল। ঠিক তখনই রং বেরঙের বড় একটা মাছ গবুকে বলল, তোমার উচিত হয়নি এই পুকুরের পানি পান করা। তুমি কি তোমাদের
নির্দয় মহারাজের আদেশ শুনুনি? তখন হরিণ বলল, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু আমি যদি পানি পান না করতাম তবে তৃষ্ণায় এমনিতেই মরে যেতাম। গবু এমনটা যখন বলছিল তখন তার কানে কার আওয়াজ এলো। ও যেই পিছনের দিকে তাকালো তখন সে দেখলো শের খানের মন্ত্রী বাগিরা তাকে রাগি চোখে দেখছে। গবু ভয়ে বাঘকে বলল, আমার খুব তৃষ্ণা পেয়েছিল, আমাকে মাফ করে দাও। তখন বাঘ বলল, তোর এত বড় সাহস কুকি হরিণ যে তুই মহারাজের আদেশ অমান্য করিস? তোর মরণ তো এখন নিশ্চিত। এই বলে বাঘ খুব নির্দয় ভাবে গবু হরিণকে মেরে দিল। সবকিছু পুকুরে থাকা মাছটা দেখলো আর কষ্টে তার চোখে পানি চলে এলো। এই দৃশ্য পাশে থাকা এক বানর গাছ থেকে দেখছিল। ও দৌড়ে হবু হরিণের কাছে এলো। ওই সব ঘটনা হবুকে বলল। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে দৌড়ে সেখানে এলো। বাঘেরা সেখান থেকে চলে গেছিল। নিজের ভাইকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ও খুব কান্না করেছিল। হবু হরিণ কান্না করতে করতে বলল, আমি তোমাকে মানা করেছিলাম ছোট ভাই, কিন্তু তুমি আমার কথা শুনলে না। যদি তুমি আমার কথা শুনতে তাহলে আজ বেঁচে থাকতে, কিন্তু আমি তোমার মৃত্যুর বদলা নিয়ে ছাড়বো। আমি শের খান আর বাঘকে জীবিত ছাড়বো না। সেখানে থাকা বানরটা বলল, কিন্তু তুমি এটা কিভাবে করবে? ওরা দুজন খুব শক্তিশালী। এমনটা যখন বলছিল তখনই তারা দেখে আচমকা একটা আলোর রশ্মি বের হলো। দেখতে দেখতে ওদের দুজনের চোখের সামনে সেই বড় মাছটা একটা সুন্দর পরীতে রূপান্তরিত হলো। বানর বলল, কে তুমি? তখন পরীটা বলল, আমি এই পুকুরে 100 বছর ধরে আছি। যদিও তোমাদের দুনিয়ার কোনো কিছুতেই আমার দখল দেওয়া উচিত না, কিন্তু এই হরিণের চোখের পানি কষ্ট সহ্য করতে পারছিলাম না। পরীর কথা শুনে হবু কাঁদতে কাঁদতে পরীকে বলল, তুমি তো জাদু পরী, তুমি কি আমার ভাইকে জীবিত করতে পারবে? তখন পরী বলল, না হবু, জীবন আর মৃত্যু আল্লাহর হাতে, আমি এমনটা করতে পারি না, তবে আমি তোমাদেরকে সাহায্য নিশ্চিত করতে পারবো। তখন বানর বলল, তুমি শের খান আর ওর মন্ত্রীকে মেরে দাও, আমাদের জন্য এর থেকে বড় সাহায্য আর কি হতে পারে? তখন পরী বলল, নিজেরাই একে অন্যকে মারবে। এই বলে পরী তার হাতে থাকা জাদুর লাঠি হরিণ আর মিন্টুর দিকে উঠালো। সেই লাঠি থেকে রং বেরঙের রশি বের হয়ে ওদের দুজনের চেহারায় পড়লো। কিছু সময়ের পর সে রশি বের হওয়া বন্ধ হলো। তারপর পরী বলল, মিন্টু বানর, তুমি শের খানের ওখানে যাও আর ওকে গিয়ে বলো যে বাঘ তোমাকে মেরে রাজা হতে চায়। আর হবু হরিণ, তুমি বাঘের কাছে যাও আর ওকে গিয়ে বলো এই জঙ্গলের আসল রাজা কিন্তু শের খান। তখন বানর বলল, ওরা দুজন আমাদের কথা মানবেই? হরিণ বলল, আমি তোমাদের শরীরে চাঁদের শক্তি দিয়ে দিয়েছি, তোমাদের মুখ থেকে বের হওয়া এক একটা কথা ওদের দুজনের কাছে সত্য মনে হবে। এই জাদুর আচর তোমাদের শরীরে কিছু সময় থাকবে, আর এই জন্য তোমাদের তাড়াতাড়ি করতে হবে। হবু হরিণ আর মিন্টু বানর দৌড়াতে দৌড়াতে বাঘ আর শের খানের কাছে পৌঁছে একে অন্যের বিরুদ্ধে বলতে লাগলো। ওদের মুখ থেকে বের হওয়া এক একটা কথা বাঘ আর শের খানের কাছে সত্যি মনে হতে লাগলো। ওরা দুজন রেগে মেগে একে অন্যের সামনে আসলো। তখন শের খান বলল, আমি তো ওকে জঙ্গলের মন্ত্রী বানিয়েছি, আর তুই আমাকে মেরে এই জঙ্গলের রাজা হতে চাস? তখন বাঘ বলল, তুই আমাকে এই জঙ্গলের মন্ত্রী বানিয়েছিস, আমার কোনো উপকার করিসনি। আমি এক শক্তিশালী বাঘ, তোর থেকে এই জঙ্গল আমি চালাতে পারি। তখন শের খান বলল, তাহলে ঠিক আছে, এই লড়াইয়ে যে আমাদের মধ্যে জীবিত থাকবে সে জঙ্গলের রাজত্ব করবে। এই বলে বাঘের উপর হামলা করলো। ওরা দুজন একে অন্যের সাথে তাদের পুরো শক্তি দিয়ে লড়াই করতে থাকলো। কিছু সময়ের মধ্যে ওরা একে অন্যকে পুরোপুরি ঘায়েল করে ফেললো আর জমিনে পরে ঝটফট করতে করতে মারা গেল। ওদের মৃত্যুতে জঙ্গলে খুশি ফিরে এলো। সবাই খুব খুশি হলো, কেননা শেষ পর্যন্ত ওরা দুই নির্দয় শাসকের হাত থেকে বেঁচে গেল। হবু হরিণ আর মিন্টু বানর সব পশু পাখিদের বলে দিল যে ওদের সাহায্য পুকুরে থাকা এক পরী করেছে। সবাই খুশি মনে সে পুকুরের ওখানে পৌঁছালো। পরী মনে হয় ওদের জন্য অপেক্ষা করছিল। পরী সবাইকে উদ্দেশ্য করে বলল, এখন আমার সময় শেষ হয়ে এসেছে, তাহলে আমাকে এখন যেতে হবে। তখন বানর বলল, তুমি আমাদেরকে ছেড়ে যেও না, তুমি আমাদেরকে সাহায্য করেছো। তখন পরী বলল, আমি চাইলেও আর এখানে থাকতে পারবো না। তোমরা সবাই একটা কথা সবসময় মনে রাখবে, কখনো বিপদে ঘাবড়াবে না, সবাই বুদ্ধির প্রয়োগ করবে, তাহলে দেখো বড় সব বিপদ মোকাবেলা করতে পারবে। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর সবাই খুশি খুশি জঙ্গলে থাকতে লাগলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। খরগোশ আর কচ্ছপের গল্প। অনেকদিন আগে জঙ্গলে অন্য প্রাণীদের সাথে বাস করত তিন বন্ধু, খরগোশ, কচ্ছপ আর এক শিয়াল। ওরা তিনজন প্রতিদিন এক জায়গায় দেখা করত আর অনেক গল্প মজায় মেতে থাকতো। তবে কচ্ছপ প্রতিদিন দেরি করে সেখানে আসতো, তাই খরগোশ কচ্ছপকে নিয়ে মজা করত। আর খরগোশ বলতো, তুমি প্রতিদিন এমন দেরি করে আসো, আমার মতো তাড়াতাড়ি তুমি দৌড়াতে পারো না, আমি এই জঙ্গলের সব প্রাণীদের থেকে দ্রুত দৌড়তে পারি। শিয়াল তখন বলল, খরগোশ বন্ধু, এত অহংকার করা ভালো না, জানি তুমি দ্রুত দৌড়তে পারো, কিন্তু কচ্ছপ বন্ধুও কম যায় না। এই কথা শুনে খরগোশ বলল, তাই বুঝি, তবে ঠিক আছে, চলো একটা দৌড় প্রতিযোগিতা করা যাক, দেখি কে জয় হয়।
কচ্ছপ তখন বলল, কি বলো? দৌড় প্রতিযোগিতা? আমি তোমার সাথে দৌড়াবো। ঠিক আছে। যথারীতি পরের দিন বনের সব পশুরা এক জায়গায় জড়ো হলো তাদের দুজনের দৌড় প্রতিযোগিতা দেখবে বলে। আর তারপর শুরু হলো তাদের দৌড় প্রতিযোগিতা। খরগোশ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে এসে বসে পড়লো আর বলল, কচ্ছপ আসতে তো এখনো অনেক দেরি, আমি একটু বিশ্রাম করে নিই। খরগোশ ক্লান্তিতে সেখানে ঘুমিয়ে পড়লো। কিছু সময়ের পর কচ্ছপ সেখানে এসে পৌঁছালো আর সে দেখলো খরগোশ গাছের নিচে ঘুমাচ্ছে। আর এই সুযোগে সে গুটি গুটি পায়ে খরগোশকে পেরিয়ে সে তার গন্তব্যের দিকে এগিয়ে গেল। বেশ কিছু সময়ের পর খরগোশের ঘুম ভাঙলো। তখন সে পথের দিকে তাকালো আর বলল, কচ্ছপ তো এখনো এসে পৌঁছায়নি। যাই, এই সুযোগে আমি দৌড়াতে শুরু করি। আমি কচ্ছপের আগে পৌঁছাবো। কিন্তু খরগোশ দূর দেখে দেখতে পেল যে কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে। তখন শিয়াল বলল, তাহলে বসলে তো বন্ধু, কেউ ছোট নয়, মনে ইচ্ছে থাকলে সবকিছু সম্ভব। তখন খরগোশ বলল, হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। পরের দিন সকালে খরগোশ বলল, আমি এই আর মেনে নিতে পারছি না। আমি দ্রুতগামী প্রাণী হয়েও ধীরগতির কচ্ছপের কাছে হেরে গেলাম। এটা কি করে মানা যায়? খরগোশ তখন কচ্ছপকে বলল, ঠিক আছে বন্ধু, তুমি তো এই প্রতিযোগিতায় আমার সাথে জিতে গেলে, চলো আমরা আরেকটা প্রতিযোগিতা করি। কচ্ছপ তখন বলল, আবারও দৌড় প্রতিযোগিতা? আমি একবার তোমার সাথে জিতেছি বলে বারবার কি জিততে পারবো? ঠিক আছে, চলো তাই হোক, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা হলো, আগেরবার প্রতিযোগিতার রাস্তা তুমি নির্ধারণ করেছিলে, কিন্তু এবার প্রতিযোগিতার রাস্তা আমি নির্ধারণ করব। বলো, রাজি আছো তো? কচ্ছপ বলল, ঠিক আছে, চলো তাহলে প্রতিযোগিতা শুরু করি। আসলে কচ্ছপ যে পথটি ঠিক করেছিল সেটির মাঝখানে একটি নদী পড়বে এবং সে জানতো খরগোশ যতই জোরে দৌড়ুক না কেন, কিন্তু এই নদী সে পার হতে পারবে না। যথারীতি বনের অন্যদের পশুদের উপস্থিতিতে তাদের প্রতিযোগিতা শুরু হলো। এমন সময় খরগোশের সামনে এসে দাঁড়ালো মহা বিপদ। দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো সেই নদীর সামনে, যা তাদের রাস্তার মাঝে পড়বে। খরগোশ তখন বলল, আমার সামনে দেখছি একটা নদী, সর্বনাশ, এবারে আমি এটা পার হব কি করে? কি করি এখন? নদীর পাড়ে বসে বসে খরগোশ এসবই ভাবতে লাগলো। এমনি ভাবে বেশ কিছু সময় কেটে গেল, কিন্তু সেই নদীতে কিভাবে পার হবে তা বুঝতে উঠতে পারলো না। খরগোশ কচ্ছপকে দেখে বলল, আরে আমি তো কোনো বুদ্ধি পেলাম না নদী পার হওয়ার। এদিকে কচ্ছপ চলে এসেছে, ও তো নদী পার হতে পারবে, এবারও আমি হেরে যাব। কচ্ছপ তখন বলল, কি ভাই খরগোশ, তুমি এখানে? চলো কচ্ছপ। এই বলে পানিতে নেমে নদীটা পার হয়ে গেল। কিন্তু খরগোশ পার হতে পারলো না, সে শুধু কচ্ছপের দিকে চেয়ে থাকলো। হাতি তখন বলল, কচ্ছপ তুমি আবারও জয় হলে, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই আমরা। কচ্ছপ তখন বলল, ধন্যবাদ হাতি ভাইয়া। খরগোশের সাথে কচ্ছপ 2বার জিতে গেছে, এই খবর বনের রাজা বাঘের কান অবধি পৌঁছে গেছে। বাঘ এই কথা শোনা মাত্রই তাদের দুজনকে ডেকে পাঠালো আর বলল, আমি শুনলাম তোমরা দুইজন নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করছো আর তাতে জিতে যাচ্ছ, তাই বলে তোমরা নিজেদের বড় ভাবো না, আমার সাথে প্রতিযোগিতা করে জিতে দেখাও। খরগোশ তখন বলল, আরে না, তা কি করে হয় মহারাজ, আপনি অনেক মহান এবং অনেক জোরে দৌড়াতে পারেন, আপনার সাথে জিতা তো দূরের কথা, প্রতিযোগিতা করার ক্ষমতাও আমাদের নেই। বাঘ তখন বলল, না, আমি কোনো কথা শুনতে চাই না, বনে আমার একটা সম্মান আছে, তোমরা জিতে যাচ্ছ আর আমি চুপ করে বসে থাকবো? আমার সাথে তোমরা প্রতিযোগিতা করতেই হবে, নয়তো আমি অন্য ব্যবস্থা নেব। কচ্ছপ তখন বলল, না মহারাজ, এমন কথা বলবেন না, আমরা রাজি আছি আপনার সাথে প্রতিযোগিতা করার জন্য। বাঘ তখন বলল, ঠিক আছে, কাল সকালে তোমরা সময় মতো উত্তরের মাঠে চলে যাবে, ওখানেই প্রতিযোগিতা হবে। এরপর খরগোশ আর কচ্ছপ তাদের দুজনের মধ্যেই আলোচনা শুরু করলো, কারণ তাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী। খরগোশ তখন কচ্ছপকে বলল, বন্ধু, আমরা যে বিপদে পড়লাম, আমাদের প্রতিপক্ষ যে খুবই শক্তিশালী, আমরা বাঘের সাথে প্রতিযোগিতায় জিতবো কিভাবে? কচ্ছপ বলল, হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ, সত্যি দেখছি মহা বিপদ, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি কিছু ভাবো না বন্ধু খরগোশ। খরগোশ তখন বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে কথাটা বলি। কচ্ছপ বলল, হ্যাঁ বলো, তুমি কি ভাবলে? খরগোশ বলল, আমি ডাঙায় জোরে দৌড়াতে পারি আর তুমি পানিতে সাঁতার কাটতে পারো, তাই যখন ডাঙায় দৌড়াবে তুমি আমার পিঠের উপর বসে থাকবে, আর যখন সামনে কোনো জলাশয় আসবে তখন তুমি আমাকে পিঠে করে সাঁতার কেটে তা পার হবে। বলো, তা রাজি আছো? কচ্ছপ বলল, এই বুদ্ধিটা তুমি খারাপ ভাবনি, শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করতেই আমাদের এক হয়ে কাজ করতে হবে। পরের দিন সকালে শুরু হলো বাঘ, কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা। কিছু পথ চলার পর কচ্ছপ উঠে পড়লো খরগোশের পিঠে। তারপর যখন সামনে জলাশয়
করলো তখন খরগোশ উঠে পড়লো কচ্ছপের পিঠে আর খুব সহজেই সে জলাশয় পেরিয়ে গেল। আর বাঘ দ্রুতগামী হওয়ায় স্বাভাবিক কারণে সে প্রথম হলো। কিন্তু এখানে দেখার বিষয় হলো কচ্ছপ খরগোশ তাদের নির্ধারিত সময়ের পূর্বেই তারা দুজন পৌঁছাতে পেরেছিল, কারণ তারা তাদের দুর্বলতা জায়গাগুলোতে একে অন্যকে সাহায্য করেছিল। মিথ্যা বলার পরিণতি। এক রাখাল ছেলে প্রতিদিন তার ছাগলগুলোকে নিয়ে মাঠে যেত। ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে মাঠের এক প্রাণে বসে থাকতো। তার সময় কাটতো না, এটা ওটা ভেবেই সময় কাটিয়ে দিত। একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও। আশেপাশে ক্ষেত খামারে কাজ করা কৃষকেরা ভয় পেয়ে গেল, কেননা এই অঞ্চলে বাঘ আসাটা অস্বাভাবিক কিছু না, যদিও তারা লোকালয়ে খুব একটা আসে না। অনেকে এই চিৎকার শুনে ভয়ে পালিয়ে গেল। তবে সাহসী কয়েকজন লাঠি হাতে ছুটে এলো, এসে দেখলো সেখানে কোনো বাঘ নেই। রাখাল ছেলে দাঁড়িয়ে আছে, তার ছাগলগুলো স্বাভাবিকভাবে তাদের স্বভাব সুলভ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কৃষকদের একজন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বাঘ বাঘ করে চিৎকার করলে অথচ কোনো বাঘ নেই? এখানে রাখাল ছেলে এসে বলল, আরে এখানে কোনো বাঘ আসেনি, আমি দুষ্টামি করেছিলাম। কৃষকেরা রেগে গেল আর বলল, এসব ঠিক না, আমরা ভাবলাম বাঘ এসে তোমার ছাগলগুলো টেনে নিয়ে যাচ্ছে, যার কারণে লাঠি হাতে ছুটে এলাম তোমাকে সাহায্য করতে। আর তুমি কিনা, যাই হোক এমনটি আর করো না। রাখাল ছেলে আর কিছু বলল না, হাসি মুখে দাঁড়িয়ে রইল। কৃষকেরা চলে গেল যার যার কাজে। কিছুদিন কেটে যাবার পর সে রাখাল ছেলে আবার চিৎকার করে উঠলো, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও। সাহসী কৃষকেরা আবার এগিয়ে এলো, কিন্তু তারা এবারে কোনো বাঘ দেখতে পেল না এবং তারা প্রচন্ড বিরক্ত এবং রাগান্বিত হলো। এবার কৃষক রাখালকে বলল, কি ব্যাপার হ্যাঁ ছোকরা, তুমি 2 দিন পর পর এরকম বাঘ বাঘ করে চিল্লাচিল্লি করো কেন? এসব কি ধরনের ফাজলামি বলো তো? রাখাল ছেলে এসে বলল, তোমরা না অনেক বোকা, সামান্য দুষ্টামি বুঝতে পারো না। আমি মিশি মিশি বাঘ বাঘ করে চিল্লাই আর তোমরা দৌড়ে এসো, আমার এটা দেখতে অনেক মজা লাগে। আসলে হয়েছে কি, আমার এখানে বসে থাকতে না ভালো লাগে না, সময় কাটে না একদম, তাই একটু মিশি মিশি দুষ্টামি করি আর কি। কৃষকদের মধ্যে একজন বলল, এটা মোটেও ঠিক না, আমরা আর কখনো তোমাকে সাহায্য করতে আসবো না। এই বলে কৃষকেরা চলে গেল। রাখাল ছেলে মাঠে বসে আছে, মনে মনে ভাবছে নতুন করে কি করা যায়। আর তো বাঘ বাঘ করে চিল্লাইলে কৃষকেরা দৌড়ে আসবে না, এবার কিভাবে গ্রামবাসীদের বোকা বানানো যায় এইসব নিয়ে ভাবছিল। হঠাৎ পাশে জঙ্গল থেকে সত্যি সত্যি একটা বাঘ দৌড়ে এলো, ছাগলগুলো বয়ে দৌড়াতে শুরু করলো। বাঘটাও সেই ছাগলগুলোর পেছনে দৌড়াতে লাগলো। রাখাল ছেলে একটু দূরে ছিল, সে এগুলো দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঘ বাঘ বাঘ, আমার ছাগলগুলোকে খেয়ে ফেললো, বাঁচাও। দূরে কৃষকেরা কাজ করছিল, তারা সেই রাখাল ছেলে চিৎকার শুনতে পেল, কিন্তু কোনো পদক্ষেপ করলো না। তাদের মধ্যে একজন বলল, ওই দেখো আবারও শুরু হলো। আরেকজন বলল, হ্যাঁ ওই দিন এত কথা শোনালাম তাও ছেলেটার শিক্ষা হলো না, আমরা আর যাব না, ছেলেটা অনেক বড় মৃত্যু। কৃষকদের মধ্যে কেউ এগিয়ে গেল না। রাখাল ছেলেটা যখন দেখলো এত চিল্লাচিল্লির পরেও ওকে এগিয়ে গেল না, তখন সে দৌড়ে তাদের কাছে গেল। দিকে বাঘ রাখাল ছেলের এক একটি ছাগলকে মেরে খেয়ে ফেলতে লাগলো। রাখাল কৃষকদের কাছে এসে বলতে লাগলো, আপনাদের পায়ে পড়ি, আমাকে মাফ করবেন, আমি আপনাদের নিয়ে এতদিন মিশেমিশি মজা করেছি, সত্যি সত্যি বাঘ এসেছে, সেই বাঘ আমার ছাগলগুলোকে মেরে ফেলছে, আপনারা আমার সাথে দ্রুত আসুন। কৃষকের অবাক হলো, তারা রাখাল ছেলের সাথে দৌড়ে গেল, কিন্তু তারা যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছালো, গিয়ে দেখলো সব কটা ছাগল পরে মরে আছে। রাখাল ছেলেটা দেখে খুবই মন খারাপ করলো। তখন কৃষকদের মধ্যে একজন বলল, তুমি যদি এরকম মিশামিশি আমাদের সাথে দুষ্টামি না করতে, তাহলে আজ তোমার এই পরিণতি হতো না, এটাই তোমার মিথ্যামিথ্যি খেলার পরিণাম, বুঝলে? এই বলে কৃষকরা সেখান থেকে চলে গেল, আর রাখাল ছেলে মন খারাপ করে দাঁড়িয়ে রইল। খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। এক বনে একটা খরগোশ ও একটা কচ্ছপ বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল, তারা সব সময় একসাথে থাকতো। একদিন খরগোশ কচ্ছপকে বলল, বন্ধু সারাদিন বসে থাকতে ভালো লাগছে না, আর চলো না আমরা একটা প্রতিযোগিতা করি। এই কথা শুনে কচ্ছপ বলল, তুমি ঠিকই বলেছ বন্ধু, বসে থাকতে থাকতে হাত পাগুলো ব্যথা হয়ে গেছে, প্রতিযোগিতা তো করাই যায়। তখন খরগোশ বলল, বন্ধু চলো আমরা একটা প্রতিযোগিতা করি, দেখি কে জয়লাভ করে। কচ্ছপ বলল, ঠিক আছে, তুমি যেহেতু দৌড় প্রতিযোগিতা করতে চাও তাই করি। এই বলে তারা একটা নির্দিষ্ট দিন ঠিক করলো। খরগোশ তো মনে মনে অনেক খুশি, কারণ সে অনেক জোরে ছুটতে পারে আর কচ্ছপ কত ধীরে ধীরে চলে, তাই সে খুব সহজে জয়লাভ করবে। নির্দিষ্ট সময় তারা
দূর শুরু করলো। খরগোশ তো লাফাতে লাফাতে অনেক দূর চলে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে চলতে থাকলো। কিছু দূর যাওয়ার পর খরগোশ বলল, আমি তো অনেক দূরে চলে আসলাম, কিন্তু কচ্ছপ তো দেখা যাচ্ছে না। সে মনে হয় এখনো অনেক পিছনে পড়ে আছে। যাই, এই সুযোগে আমি একটু বিশ্রাম নিয়ে নেই। বিশ্রাম নিতে গিয়ে খরগোশ এক পর্যায়ে ঘুমিয়ে পড়লো, আর এই দিক দিয়ে কচ্ছপ আস্তে আস্তে চলতে থাকলো। চলতে চলতে সে প্রায় বিজয় রাখার কাছাকাছি চলে গেল, আর এই দিকে হঠাৎ করে খরগোশের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর খরগোশ বলল, কচ্ছপ মনে হয় এখনো অনেক পেছনে রয়ে গেছে, যাই বিজয় মেলাটা নিয়ে আসি। তখন আবার খরগোশ দৌড় শুরু করে দিল। বিজয় রাখার কাছে গিয়ে দেখলো কচ্ছপ বিজয় রাখা পার হয়ে গেছে। কচ্ছপ দৌড় প্রতিযোগিতা বিজয় হয়ে গেছে। খরগোশ তখন বলল, বন্ধু তুমি খুশি হবার কোনো কারণ নেই, আমি শুধু ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি জয়লাভ করেছো। এই প্রতিযোগিতা আমি মানি না, আমি তোমার সাথে আবার প্রতিযোগিতা দিব। কচ্ছপ বলল, ঠিক আছে, তুমি যেহেতু এই প্রতিযোগিতা মেনে নিচ্ছ না, আমরা আবার প্রতিযোগিতা করব। আবার তারা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করলো, কিন্তু এবার আর খরগোশ কোনো জায়গায় বিশ্রাম না নিয়ে এক দৌড়ে বিজয় রাখা পার হয়ে গেল। সে জয় হয়ে গেল। খরগোশ তখন বলল, আমার সাথে পারবে না, কারণ আমি তোমার থেকে অনেক দ্রুত ছুটতে পারি, তাই তুমি তোমার পরাজয় স্বীকার করে নাও। খরগোশের কথা শুনে কচ্ছপের অনেক রাগ হলো। তখন কচ্ছপ বুদ্ধি করলো যে এই সমতল ভূমিতে সে খরগোশকে কোনোভাবে হারাতে পারবে না, তার সাথে পানিপথে প্রতিযোগিতা করতে হবে। তখন সে দেখবে সে কিভাবে জয়লাভ করে। কচ্ছপ তখন বলল, আচ্ছা বন্ধু, আমি তো তোমার সাথে হেরেছি তোমার পথে প্রতিযোগিতা করে। তুমি যেহেতু এত জোরে ছুটতে পারো, তাহলে তুমি আমার সাথে আমার পথে প্রতিযোগিতা করে জয়লাভ করে দেখাও। খরগোশ বলল, বন্ধু যেই পথে প্রতিযোগিতা করো না কেন, আমি জয়লাভ করবই। এই বলে তারা পূর্বের মতো নির্দিষ্ট দিন ঠিক করলো, আর তারা নির্দিষ্ট জায়গা থেকে দূর শুরু করলো। খরগোশ তো খুব জোরে ছুটতে লাগলো, কচ্ছপকে অনেক পিছনে ফেলে সে চলে গেল। কচ্ছপ বলল, বন্ধু তুমি যত দূরে দৌড়ো না কেন, আমি জয়লাভ করবই, কারণ তুমি পানি দিয়ে আর দৌড়াতে পারবে না। কচ্ছপ আস্তে আস্তে চলতে চলতে গিয়ে দেখে খরগোশ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, আর সামনে যেতে পারছে না। কচ্ছপ তখন বলল, কি বন্ধু দাঁড়িয়ে রইলে যে, নদী পার করছো না কেন? খরগোশ বলল, আমি কি নদী পার হতে পারি নাকি? কচ্ছপ বলল, তাহলে তুমি থাকো, আমি নদী পার হয়ে বিজয় লাভ করি। এই বলে কচ্ছপ নদী পার হয়ে বিজয় হয়ে গেল। তখন খরগোশ কচ্ছপের কাছে গিয়ে বলল, এইভাবে তো হচ্ছে না, চলো আমরা দুজন একসাথে জয়লাভ করব। কচ্ছপ বলল, ঠিক বলছো বন্ধু, চলো আমরা একসাথে জয়লাভ করি। তখন তারা একসাথে আবার দৌড় শুরু করলো, আর একসাথে বিজয় রাখা অতিক্রম করলো। এভাবে তারা একসাথে জয়লাভ করলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। বোকা বাঘ ও কুয়ার গল্প। এক জঙ্গলে বাস করত এক বাঘ। বাঘটি ছিল ভীষণ অহংকারী আর খুবই ভয়ঙ্কর। বনের পশু পাখিদের ধরে ধরে খেয়ে ফেলতো। তাই বনের পশু পাখিগুলো সবসময় ভয়ে থাকতো। কারো মুখে কোনো হাসি ছিল না, সবসময় মনমরা হয়ে চুপচাপ বসে থাকতো, আর মনে মনে মৃত্যুর প্রহর গুনতো, না জানি বাঘ এসে কখন কাকে খেয়ে ফেলে। একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল এক শিয়াল। ওরে আইলো না রে প্রাণের বন্ধু, নিশি জাগিলাম, আমি কার গলে পরাবো মালা, কারে দেব শাম। তারপর এক বানর বলল, গান বন্ধ করো ভাই, এই বনে গান গাওয়া যায় না। এই বনে এক অত্যাচারী বাঘ আছে, তার কানে গানের আওয়াজ গেলে তোমাকে খেয়ে ফেলবে। বানরের কথা শিয়াল কান্না দিয়ে সে তার নিজের মতন করে আবার চলতে শুরু করলো। পথে যেতে যেতে দেখা হয়ে গেল টিয়া পাখির সাথে। টিয়া পাখি বলল, এ জঙ্গলে গান গেও না ভাই, এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। পরপর দুজন একই কথা বলায় শিয়াল চিন্তায় পড়ে গেল। সত্যি সত্যি তো এই বনে কেউ লাফালাফি করে না, পাখিরা গাছে বসে কিচিরমিচির করে না, গান গায় না, সবকিছু কেমন সুশান আর নীরব। চালাক শিয়াল বুঝতে পারলো নিশ্চয়ই এই জঙ্গলে ভয়ঙ্কর বাঘ আছে। সে চিন্তা করলো কিভাবে এই অত্যাচারী বাঘকে শাস্তা করা যায়। হঠাৎ তার চোখ পড়লো সামনে একটা কূপের উপর। কূপ দেখে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে টিয়া পাখিকে বলল, বাঘ কোন জায়গা থাকে তুমি কি বলতে পারবে? টিয়া পাখিটি বাঘের আস্তানা দেখিয়ে দিল। তারপরে শিয়াল কান্না শুরু করে দিল। শিয়ালের কান্না শুনে বাঘ গুহার ভেতর থেকে বেরিয়ে আসলো। তারপর বাঘ বলল, তোর এত বড় সাহস, তুই আমার এখানে এসে কান্না করতাছস? তারপর শিয়াল বলল, কান্না করতাছি তোমার দুঃখের কথা শুনে, তুমি আমাদের রাজা, তুমি আমাদের খাও। কিন্তু কোথা থেকে এক বাঘ এসেছে এই জঙ্গলে, সে বলছে সে নাকি এখন জঙ্গলের রাজা, এখন থেকে সে আমাদের ধরে ধরে খাবে। শুনে তো বাঘ রেগে মেগে একাকার। তারপর বাঘ বলল, কোথায় সেই, আমাকে নিয়ে চলো। শিয়াল বাঘকে কূপের কাছে নিয়ে গেল আর বলল সে কূপের ভিতরে লুকিয়ে আছে। শিয়ালের কথা শুনে বাঘ গেল কূপের কাছে। কূপটি ছিল অনেক গভীর আর পানিতে ভর্তি। কূপের কাছে দাঁড়িয়ে বাঘ তাকালো। পানির নিচে অন্য একজন বাঘকে দেখে বাঘ রাগে কাঁপতে লাগলো। কি এত বড় সাহস,
আমার মুখে মুখে তর্ক। কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? নিজেকে আর ধরে রাখতে পারলো না, কূপের ভিতরে দিল এক লাফ। কূপের ভিতরে আসলে কোনো বাঘ ছিল না। বোকা বাঘ কিছু বুঝতে না পেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়লো এবং আবুডুবু খেয়ে মারা গেল। জঙ্গলের পশু পাখিরা খুব খুশি হলো, তাদের মনে আর কোনো ভয় রইল না। তারা অনেক আনন্দে তারা জঙ্গলে বসবাস করতে লাগলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আজ সুর বাঘ ও দুষ্টু শিয়ালের গল্প। বহুকাল আগে এক জঙ্গলে থাকতো এক শিয়াল। বেশ কিছুদিন ধরে সে কিছুই খেতে পারছিল না, তাই সে খুব ক্লান্ত ছিল। তাই সে খাবারের জন্য বের হলো আর বলতে শুরু করলো, আমি অনেক দুর্বল হয়ে পড়েছি, এখন আমি আগের মতো শিকার করতে পারি না। শিয়াল এসে ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তার নাকে আসে রুটি আর মাংসের গন্ধ। গন্ধ শুনে সে ছুটে গেল, গিয়ে দেখে এক গাছের কুটুরে কিছু রুটি আর মাংসের টুকরা রাখা আছে। শিয়াল এদিক ওদিক তাকিয়ে দেখলো একজন রাখাল মাঠে গরু চড়াচ্ছে। শিয়াল বুঝতে পারলো এই খাবারগুলো রাখালের, কিন্তু শিয়াল ছিল অনেক ক্ষুধার্ত আর খাবারের গন্ধে আরো খিদে বেড়ে গেল শিয়ালের। তারপর শিয়াল কুটিরের ভিতরে ঢুকলো, গাবুস গুবুস করে সব খেতে লাগলো। এদিকে সব খাবার খেয়ে শিয়ালের পেট গেল মোটা হয়ে। যখন সে খাবার শেষ করলো তখন চিন্তা করলো, এখন বেরিয়ে যাই, তা না হলে রাখাল এসে আমাকে ধরে ফেলবে। যখন সে কুটুরের গর্ত থেকে বেরোনোর চেষ্টা করলো তখন তার পেট গেল আটকে। তারপর অনেক চেষ্টা করলো বেরোনোর জন্য, কিন্তু পারলো না। তারপর সে জোরে জোরে কান্না শুরু করে দিল। তখন সেই পথ ধরে এক বাঘ যাচ্ছিল। কান্নার শব্দ শুনে বাঘ সেই গাছের কাছে গেল আর বলল, কিরে শিয়াল, কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? তারপর শিয়াল বলল, আর বলো না মামা, অনেক খিদে পেয়েছিল, খিদার জ্বালায় মরতে বসেছিলাম। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর এখানে কিছু খাবার পাই, তা আমি পেট ভরে খাই। এখন দেখি খাওয়াটা আমার অনেক বেশি হয়ে গেছে, এখান থেকে বের হতে পারছি না, আমার পেট আটকে গেছে, কি করা যায় বলো তো? তারপর বাঘ বলল, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, পেটের খানা হজম হলে তারপর বেরিয়ে যেও। তারপর শিয়াল বলল, তোমাকে অনেক ধন্যবাদ মামা, আমার এই কথা তো মনে ছিল না। তারপর বাঘ মনে মনে বলল, পাজি শিয়াল, আর কিছুক্ষণ অপেক্ষা কর, রাখাল এসে উদ্যম মাধ্যম দিবি, তখন বুঝবি মজা, আজ তুই ফাঁদে পড়েছিস। এসব বলতে বলতে বাঘ সেখান থেকে চলে গেল আর বোকা শিয়াল গাছের কুটুরে বসে রইল। কিছুক্ষণ পর রাখালরা খাবার খাওয়ার জন্য গাছের সেখানে আসলো আর দেখলো শিয়াল সব খাবার খেয়ে শেষ করে ফেলেছে। এবার শিয়ালকে আর বাঁচায় কি? রাখাল শিয়ালকে ধরে অনেকক্ষণ মারলো। মার খেয়ে শিয়ালের অবস্থা অনেক খারাপ হয়ে গেল। তারপর শিয়াল বুঝতে পারলো যে বাঘ তাকে বোকা বানিয়েছে আর সে এটাও বলল, আমি তোকে কোনোদিন ছাড়বো না বাঘ। বেশ কিছুদিন পর বাঘ বনের ভিতর দিয়ে যাচ্ছিল। শিয়াল গাছের আড়াল থেকে বাঘকে দেখতে পেল আর মনে মনে বলল, বেটা বাঘ, আজ তুই যাবি কোথায়? আজ তোর পিছন পিছন যাবো, দেখি তুই কোথায় যাস। শিয়াল বাঘের পিছন পিছন যেতে লাগলো। কিছু পথ চলার পর শিয়াল দেখলো বাঘ একটা গ্রামের দিকে যাচ্ছে। শিয়াল গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দেখলো। বেশ কিছুক্ষণ পর বাঘ একটা আঁশ শিকার করে গ্রাম থেকে বের হয়ে আসলো। এভাবে প্রতিদিন বাঘ একটা করে আঁশ ধরে আর গ্রাম থেকে আঁশ ধরে নিয়ে আসে। প্রতিদিনের মতন আজও বাঘ যাচ্ছে শিকার করতে। শিয়াল আড়াল থেকে বাঘকে দেখলো আর বলল, বেটা বাঘ, আজ বুঝবি আমাকে ধোকা দিলে কি হয়। বাঘ চললো আগে আর শিয়াল চললো বাঘের পিছু পিছু। বাঘ যখন গ্রামে ঢুকলো শিয়াল গাছের আড়াল থেকে তা দেখতে লাগলো। বাঘ যখন আঁশ ধরতে গেল শিয়াল তখন চালাকি করে গ্রামে ঢুকে ডাকতে শুরু করলো। শিয়ালের ডাক শুনে গ্রামের লোকেরা টের পেয়ে গেল আর বাঘকে দিল দৌড়ানি। বাঘকে ধরে অনেক মার দূর করলো। বাঘ মার খেয়ে গ্রাম থেকে বের হয়ে গেল। বাঘকে দেখে শিয়াল গাছের আড়াল থেকে বের হয়ে আসলো। তারপর শিয়াল বলল, কি মামা, কেমন লাগলো পিটুনিটা? তারপর বাঘ বলল, আজ তাহলে তোর কারণে আমি পিটুনি খেলাম। তারপর শিয়াল বলল, একদিন তোমার কারণে আমি পিটুনি খেয়েছিলাম, আজ তোমাকে খাওয়ালাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। দুষ্টু বাতাস ও বাঘের বাচ্চা। অনেক কাল আগের কথা, ছোট একটা বনে একটা বাঘের ছানা থাকতো। বাঘের ছানার নাম ছিল বান্টি। সে তার পরিবারের সাথে থাকতো। এই ছোট বাঘটি খুব দুষ্টু আর দেখতে অনেক সুন্দর ছিল। সে এতটাই দুষ্টু ছিল যে সে দৌড়ে গাছে উঠতো, এক জায়গা থেকে লাফিয়ে অন্য জায়গায়, এমনকি গাছের এক ডাল থেকে লাফিয়ে অন্য ডালে যেত। সে খুব অল্প বয়সী ছিল, তাই সে খেলতে অনেক পছন্দ করতো। সে ছোট পাখির পেছন পেছন ছুটতে থাকতো। হঠাৎ করে একদিন জঙ্গলে প্রবল বাতাস বইতে শুরু করলো। বান্টি এমন ভাবে গাছের ডাল আটকে ধরলো যাতে সে বাতাসে উড়ে না যায়। গাছটা একটু উঁচু থাকায় কিছু বাতাস বান্টির গায়েও লাগলো আর তার গায়ে বাতাস লাগার কারণে গায়ের ডোরা কাটা কালো দাগগুলো বাতাসে উড়ে গেল। বাতাস কমে গেলে সে নিচে নামলো আর লক্ষ্য করলো তার গায়ের কালো দাগগুলো আর নেই। সে খুব চিন্তায় পড়ে গেল আর সে বাতাসের পেছন পেছন দৌড়াতে থাকলো। আর বাঘ বলল,
এই বাতাস থামো থামো, আরে দাঁড়াও, আমার ডোরাকাটা কালো দাগগুলো রেখে যাও, এগুলো আমার ভীষণ প্রয়োজন। তুমি কোথায় থেকে এসেছো আর আমার ডোরাকাটা দাগ নিয়ে কোথায় পালাচ্ছ? বাঘ খুব চিন্তায় পড়ে গেল, কেননা ডোরাকাটা কালো দাগ ছাড়া তাকে যে কেউ চিনতেই পারবে না। তাই সে গাছের পেছনে লুকিয়ে থাকে, লুকিয়ে না থাকলে যে তাকে যদি কেউ খেয়ে ফেলে এই ভয়ে। কিন্তু সে এভাবে লুকিয়ে থাকতে বিব্রত বোধ করলো, তাই সে সিদ্ধান্ত নিল সে খুঁজে বের করবে বাতাস কেন গায়ে লাগে, বাতাস কি, এটা কেন গায়ে লাগে, আর বাতাস আমার ডোরাকাটা দাগগুলো কেন উড়িয়ে নিয়ে গেল। এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে সে বিরক্ত হয়ে গেল, কেননা সে কিছুই বুঝতে পারছিল না। বাতাস নিয়ে অনেকক্ষণ সন্ধান করছি, কিন্তু এটা কই থেকে আসলো বুঝলাম না। তারপর সে নিজেকে বলল, আমার উচিত বড় জঙ্গলের গাছের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করা, হয়তো সে কিছু জানে আর সে হয়তো আমাকে বাতাসের ঠিকানা দিতে পারবে। বান্টি তখন পাহাড়ের উপরে উঠে বড় একটা গাছের কাছে গিয়ে হাজির হলো। গাছ তখন বান্টিকে জিজ্ঞাসা করলো, বান্টি তোমার গায়ে ডোরাকাটা কালো দাগগুলো কই? বান্টি তখন একটা গাছের উপরে একটা ডালে গিয়ে দাঁড়ালো আর বলল, কি আর বলবো তোমায়, একটা দুষ্ট বাতাসে এসে আমার গায়ে ডোরাকাটা দাগগুলো নিয়ে চলে গেছে। গাছ তখন বলল, বাতাস কখনো দুষ্ট হয় না, এটি প্রায় সময় আসে আর আমার শুকনো পাতা ফেলে দেয় আর আমাকে পরিষ্কার রাখে। আমার পাতা ভূমিতে পড়ায়, তা পচে ভূমি উর্বর করে আর তা থেকে আমার খাবার সরবরাহ করায়। আমি অনেক খুশি। গাছের কথা শুনে বান্টি বলল, তা বুঝলাম, কিন্তু বাতাস মশাই আমার গায়ের ডোরাকাটা দাগগুলো তার সাথে নিয়ে গেছে। আমি তাকে সব জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তুমি কি জানো বাতাস আসলে কোথায় থাকে? যদি জানো তাহলে আমাকে বলো, আমি সেখানে যাব আর আমার ডোরাকাটা দাগগুলো তার থেকে ফিরিয়ে আনবো। বান্টির কথা শুনে গাছ চিন্তায় পড়ে গেল আর বলল, বাতাসের আসলে নির্দিষ্ট কোনো বাড়ি নেই, সে এক এক সময় এক এক জায়গায় থাকে। তবে তুমি যদি তাড়াতাড়ি দৌড়ে ভুট্টার মাঠে যাও তাহলে হয়তো তাকে পেয়ে যেতে পারো। ছোট বান্টি তখন গাছকে ধন্যবাদ দিয়েই তাড়াতাড়ি গাছ থেকে মাটিতে নামলো আর তার সর্বোচ্চ গতিতে ভুট্টার খেতে যাওয়ার জন্য দৌড় লাগালো। সে কিছুক্ষণের ভিতরে সেখানে পৌঁছালো আর সে দেখলো সেখানে একটা কাকতারুয়া বান্টিকে বলল, তোমার ডোরাকাটা দাগগুলো কোথায়? বান্টি তখন বলল, ভয়াবহ বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। বড় গাছ বলেছে বাতাসকে এখানে পাওয়া যাবে, কিন্তু তাকে তো দেখছি না। কাকতারুয়া বলল, বাতাসে ভয়াবহ না, এটি প্রায় সময় আসে আর মাঠের ফসলের অনেক যত্ন করে। তার বাতাসে ভুট্টার গাছগুলো এড়ে দোলে আর ফসল ভালো হয়। তখন বান্টি বলল, ও কাকতারুয়া, বুঝলাম বাতাস ফসলের অনেক উপকারে আসে, কিন্তু সে আমার ডোরাকাটা দাগগুলো নিয়ে গেছে, আমি সেগুলো ফিরিয়ে আনতে চাই। তুমি কি আমার উপকার করতে পারবে? তখন ভুট্টাক্ষেত বলল, বাতাস এখন পাহাড়ের উপর, ওখানে মেঘ, ওখানে থাকার কথা। বান্টি তখন ভুট্টার ক্ষেতকে বিদায় দিয়ে দৌড়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। বান্টি লক্ষ্য করলো উপরে অনেক মেঘ জমা হয়ে রয়েছে। মেঘ ছোট বান্টিকে দেখে বলল, তোমার সুন্দর ডোরাকাটা দাগগুলো কোথায়? বান্টি তখন হতাশ হয়ে জানালো, একটা দুষ্ট বাতাস আমার ডোরাকাটা দাগগুলো নিয়ে গেছে। মেঘ বলল, তুমি বাতাসকে দুষ্ট বলতে পারো না, কারণ সে প্রতিদিন আসে আর আমাকে এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় যায়। তাই তো আমি পৃথিবীর সবখানে বৃষ্টি হয়ে ঝরাতে পারি, এর জন্য পৃথিবী শুকায় না। ছোট বাক্সানা তখন মেঘকে বলল, বাতাস আমার ডোরাকাটা দাগগুলো নিয়ে গেছে, আমি সেগুলো তার কাছ থেকে ফিরিয়ে আনতে চাই। তুমি জানো বাতাস এখন কোথায় আছে? তখন বান্টিকে বলল, বাতাস এতক্ষণে সমুদ্রের উপকূলে চলে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, তাহলে তার দেখা পেতে পারো। বান্টি তখন মেঘকে বিদায় জানিয়ে পার থেকে দ্রুত নেমে সমুদ্রের দিকে চললো। কিছুক্ষণের পর বান্টি সমুদ্রের তীরে পৌঁছে গেল। বান্টিকে দেখে সমুদ্র বলে উঠলো, হ্যালো ছোট বান্টি, তোমার গায়ের ডোরাকাটা দাগগুলো কোথায়? বান্টি তখন সমুদ্রের দিকে তাকিয়ে বলল, একটা দুষ্ট বাতাস এসে আমাকে আটকে ধরেছিল আর আমার ডোরাকাটা দাগগুলো তার সাথে নিয়ে গেছে। সমুদ্র বান্টিকে বলল, তুমি বাতাসকে মন্দ বলতে পারো না, সে প্রতিদিন আমাকে পরিষ্কার করে আর পুনরায় গভীর সমুদ্রে চলে যায়। তুমি যদি এখানে বাতাসের জন্য অপেক্ষা করো তাহলে সে ফিরে এলে এ বিষয়ে তার সাথে কথা বলতে পারো। সমুদ্রের কথা শুনে বাঘ ভরসা পেল আর সে বাতাসের জন্য সেখানে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের পর বান্টি সামান্য শীতল বাতাসের স্পষ্ট অনুভব করলো। বান্টি তখন লাফিয়ে উঠে বাতাসকে বলল, বাতাস, তুমি কেন আমার ডোরাকাটা দাগগুলো তোমার সাথে নিয়ে এসেছো? তুমি জানো দাগগুলো আমার কতটা মূল্যবান? আমার দাগগুলো আমাকে ধরিয়ে দাও। এর কথা শুনে বাতাস বলল, দয়া করে আমাকে ক্ষমা করো, উজ্জ্বল কালো ডোরাকাটা দাগগুলো তোমার? বাঘ তখন বলল, হ্যাঁ, সবাই জানে ডোরাকাটা রেখাগুলো আমার। বাতাস তখন মাথা নিচু করে বলে, দেখো, আমি সারাদিন যা যা আমার সাথে নিয়ে আসছি তা আমি সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে গিয়ে রেখে আসি। তোমার ডোরাকাটা দাগগুলো হয়তো সেখানে আছে, তুমি একটা নৌকা নিয়ে সেখানে যাও আর তোমার ডোরাকাটা দাগগুলো নিয়েই আবার সমুদ্রের তরে ফিরে এসো। তখন সমুদ্রের পাহাড়ে রাখা একটা ছোট নৌকায় গিয়ে উঠলো, কিন্তু নৌকা তো চলে না। বাঘ তখন বলল, ও সমুদ্র, বাতাসের কথা মতো আমি তো নৌকায় উঠলাম, কিন্তু চলছে না, এখন আমি কি করব?
সমুদ্র তখন বলল, নৌকা বাতাস ছাড়া চলে না। বান্টি তখন সমুদ্রের দিকে তাকিয়ে বলল, এ ভদ্র বাতাস, ডোরাকাটা দাগগুলো আমার ভীষণ প্রয়োজন, দয়া করে তুমি আমাকে দ্বীপে যেতে সাহায্য করো। বাতাস তখন নৌকার ওখানে আসে আর নৌকাকে নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বেশ কয়েক ঘন্টা পর সমুদ্রের তীরে নৌকাটির দেখা, সাথে বাক্সানা ও বাতাস। তারা ধীরে ধীরে আরো কিনারায় আসে। বান্টির ডোরাকাটা দাগগুলো ফিরে পেয়ে সে তো ভীষণ খুশি হলো। বাতাস বলল, এখন থেকে তোমার ডোরাকাটা সুন্দর দাগগুলো শক্ত করে ধরে রেখো ছোট বাক্সানা, আমাকে এখন যেতে হবে, অনেক কাজ পড়ে আছে আমার। এই বলে বাতাস দীর্ঘ শ্বাস ফেলে সমুদ্র আর এর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। তখন বান্টি সমুদ্রকে বলল, বাতাস মোটো খারাপ নয়, আমি আমার দাগগুলো খুঁজে পেয়েছি এবং আমরা বন্ধু হয়েছি। আমাদের বন্ধুতা এখন খুবই গাঢ়। আমি এখন যাচ্ছি মেঘ, কাকতারুয়া এবং গাছের কাছে বলতে যে বাতাস মোটো দুষ্ট নয়, সে খুবই সৎ এবং সে পরিবেশকেও অনেক উপকার করে থাকে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।